বাবা, অসম্ভব। তুমি কি বলছো? আমি পারবো না। তুমি কি ভুলে গেছো উনি আমার শিক্ষক হন? না মা, আমি ভুলিনি। আমি জানি তাহসিন স্যার তোর স্যার হয়। দেখ মা, বোঝার চেষ্টা কর তুই। ওকে বিয়ে করতে রাজি হয়ে যা। দেখো বাবা, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আমার কি বিয়ের বয়স হচ্ছে? তুমি বলো। দেখ, কোনো কথা না। আমরা যা বলবো তোকে তাই করতে হবে। তুই তাহসিনকে বিয়ে করবি মানে করবি, ব্যাস। আর কোনো কথা না। চল, দেরি হয়ে গেলে কাজী সাহেব চলে এসেছে। আমি মাহিরা জাবিন মিহু। আমি নবম শ্রেণীর ছাত্র। আজ স্কুল থেকে ফেরার পর শুনে আমার বিয়ে ঠিক হয়েছে। তা আবার আমার সবচেয়ে রাগী স্যারের সাথে। স্যারের নাম তাহসিন তাজ। তিনি অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তিনি আমার কোচিংয়ের শিক্ষক। তিনি কোচিংয়ের সবচেয়ে রাগী শিক্ষক। 2 বছর ধরে তিনি কোচিংয়ে ক্লাস নেন, কিন্তু তিনি কোনোদিনও আমার সাথে ভালোভাবে কথা বলেনি। তাকে আমি প্রচুর পরিমাণে ভয় পাই। তার ক্লাসে আমার প্রায় টয়লেটে যেতে হয় ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি কিভাবে তাকে স্বামী হিসাবে মানব? আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মা বলো কবুল। ওই মিহু, কি এত ভাবছিস? ভয় পাস না। পাশ থেকে আমার ফুফাতো বোন বলল কথাটি। আমি বললাম, আপু, আমার অনেক ভয় লাগছে, আমি টয়লেটে যাব। আপু কানে কানে বলল, আরে ভয়ের কিছু নেই, আমরা আছি তো। বাবার মুখের দিকে তাকিয়ে চাপা কষ্ট নিয়ে কবুল বলে দিলাম। এই 3টি শব্দ যে এত ভারী তা না বললে কখনো বুঝতে পারতাম না। কবুল বলার সাথে সাথে আমার চোখ দিয়ে অবাধ্য অশ্রু পড়তে লাগলো। অনেক কষ্ট কান্না আটকে রাখতে চেয়েও পারলাম না। এদিকে আঙ্কেল, বাবা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বলো তাহসিন, আমরা শুনছি। যা বলবে ভেবেচিন্তে বলবে। তোমার পাগলামো আর মানতে পারবো না। বাবা, আমি চাই মিহু এ বাড়িতে থেকে পড়াশোনা করবে। যদি আমাদের বিয়ের কথা জানাজানি হয় তাহলে মিহুর সমস্যা হতে পারে। ঠিকই বলছেন বাবা, আমি চাই আমার মেয়ে আমার কাছে থাকুক। আর মিহু তো এখনো সাবালিকা হয়নি। হ্যাঁ আঙ্কেল, মিহু এখানে থাক। যদি এই বিয়ের ব্যাপারে ওর বন্ধুরা বা বাইরের কেউ জানে তাহলে আর অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, আপনারা যা ভালো বুঝুন। আমি বিছানায় বসে সে কখন থেকে কান্না করছি, কিন্তু কেউ দেখার মতো নেই। আমার কথা কেউ শুনলো না। আমি তো বাবার সব কথা শুনি, কিন্তু বাবা আমাকে বুঝলো না। আমি কি দোষ করেছিলাম? আমি তো কখনো বিয়ের কথা ভাবিনি, তাহলে আমার সাথে কেন এরকম হলো? আমি কোচিংয়ের সবাইকে কি বলবো? আমি স্যারের সাথে তাহলে ভয় মরে যাব? রিমি ম্যাম আর স্যার তো একে অপরকে ভালোবাসে। ওহ, আমি পাগল হয়ে যাব। দেখ তাহসিন, তুই বিয়েটা এখন না করলেও পারতি। রিমি যদি জানতে পারে তোর বিয়ে হয়ে গিয়েছে তাহলে কি হবে? রিমি, সাদিয়া, তাহসিন একসাথে পড়ে। দেখ, রিমির কথা একদম আমার কাছে বলবি না। আমি শুধু ওকে বন্ধু ভেবেছি, অন্য কিছু না। তাহলে কি তুই আমার পিচ্চি বোনের প্রেমে পড়েছিস? খামাখা প্যাচাল পারিস না তো। আমি বলতে পারবো না। বেশি কথা না বলে আমাকে মিহুর রুমে নিয়ে চল। রাগিস না, চল। তাহসিন যখন মিহুর রুমে যাওয়ার জন্য পা বাড়ায় তখন ওর ফোন বেজে ওঠে। তাহসিন, তুই কোথায়? বাবা, আমি সাদিয়ার সাথে বাইরে আছি। কি হয়েছে? আমার আর্জেন্ট কাজ পড়ে গেছে, তোকে আমার সাথে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি আসছি। তাহসিন ঘরে আসার পর, চলো বাবা, আপনারা চলে যাবেন? থাকলে ভালো হতো। আঙ্কেল, দরকারি কাজ পড়ে গেছে, আমরা আসি। মিহুর খেয়াল রাখবেন। কোনো দরকার হলে ফোন দেবেন আমাকে। তাহলে আসি। সাদিয়া বলল, মিহু, দরজা খোল। তুই কিছু খাসনি? দরজা খোল। আমার কিন্তু ভয় করছে। মামা মামি তোমরা কোথায়? মিহু, আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। চারপাশে অন্ধকার, তার মানে রাত হয়ে গেছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই। বিয়ের কথা মনে করতে বুকের ভিতর ধক করে উঠল। বাবা মা ডাকছে, কিন্তু আমি চুপ করে আছি। মা, দরজা খোল, আমাকে ভুল বুঝিস না। দেখ, তাহসিনরা চলে গেছে, তোকে ওদের সাথে যেতে হবে না। বাবা, আমি শুনে তো অনেক খুশি হলাম। যাক, আমাকে ওই রাগী স্যারের সাথে যেতে হলো না। কিন্তু আমি খাবো না, দরজা খুলবো না। তাই আমি সবাইকে বললাম, তোমরা চলে যাও। সাদিয়া, কিছু একটা কর। মিউ না খেলে আমাদের যে গলা দিয়ে খাবার নামবে না। দেখি কি করা যায়। কিছুক্ষণ আমি কারোর কোনো আওয়াজ পেলাম না, কিন্তু হঠাৎ দরজা খুলে গেল। খোলার পর আমি যে দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি অবাক সাথে গালে ব্যথা অনুভব করলাম। আপু, কিছুক্ষণ আমি কারোর কোনো আওয়াজ পেলাম না, কিন্তু হঠাৎ দরজা খুলে গেল। ঠাস করে আমার একটা চড় মারলো। স্যার আপনি? আমি কিছু বলার আগে স্যার আমাকে থাপ্পড় মারলো। আমি তো অবাকের শেষের পর্যায়ে। যে স্যার থাপ্পড় মারলো কখন তা আমি বুঝতে পারিনি। এই মেয়ে, দরজা খুলছিল না কেন? বলো। আমি চুপ করে আছি। কথা বলছো না কেন? সাহস বেশি হয়ে গেছে না তোমার? আনসার মি। স্যারের এমন ব্যবহারে আমি চুপ থাকতে না পেরে জোরে জোরে কেঁদে উঠলাম। তাহসিন মিহুর কান্না দেখে চুপ হয়ে গেল। তাহসিন রাগ পানির মতো ঠান্ডা হয়ে গেল। এই মিহু, কান্না করো কেন? আমি তার কথায় আরো জোরে জোরে কান্না করে দিলাম। একদম চুপ। আর যদি কান্না করতে দেখি তাহলে আমি কি করব আমি জানি না। চুপ করো। আমি এবার চুপ হয়ে গেলাম। দেখলাম আপু খাবার নিয়ে হাজির। সাদিয়া, খাবার দে, আর তুই এই ঘর থেকে চলে যা। ঠিক আছে। মিহু, নাও প্লেটটা ধরো। না স্যার, আমি খাবো না। দেখো,
আমি কিন্তু বেশি কথা বলতে পছন্দ করি না। নাও, খাবারগুলো খেয়ে নাও। আমি এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি না খাবে। আমি যাব না। আমি ভয়ে ভয়ে স্যারের হাত থেকে খাবারটা নিয়ে খেতে শুরু করলাম, কারণ আমার অনেক খিদে পেয়েছে। এই তো গুড গার্ল। আমার খাবার শেষ হওয়ার পর স্যার প্লেট নিয়ে চলে গেলেন আর বললেন, উচ্চতর গণিত বই বের করো। আল্লাহ, এ তো আমাকে পাগল করার চেষ্টায় আছে। ঠিক আছে। কিছুক্ষণ পর স্যার আমার রুমে আসলেন, বললেন, তুমি তো আগের সপ্তাহে আমার ক্লাস মিস দিছো। কালকে কিন্তু আমার ক্লাস, মনে আছে তো? হ্যাঁ, কালকে গণিত পরীক্ষা। আমি ক্লাসে সাজেশন দিয়েছি, পেয়েছো? না। তা পাবে কিভাবে? তোমার তো পড়াশোনায় কোনো মনোযোগই থাকে না। কালকের পরীক্ষা যদি খারাপ হয় রে মিহু, তোমার কপালে কষ্ট আছে কিন্তু। আমি এখনো চুপ করে আছি। আর শোনো, বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। চুপ। কখনো আমায় বইয়ের অধিকার দেখাতে আসবে না। ছাত্রীর মতো থাকবে। স্যারের কথা শুনে আমার কেমন যেন একটু খারাপ লাগলো। তাহলে কেন বিয়ে করলো? তাই আমি বললাম, জি স্যার, কাল থেকে আমি তোমার বাসায় পড়াতে আসবো। তাহলে আমি এখন আসি। কালকে পরীক্ষা, এখন ঘুমিয়ে পড়ো। সকালে উঠে অঙ্ক করবে। আর কালকে যেন কোচিংয়ে যাওয়া লেট না হয়। ওকে, তাহলে আসি। একদম কান্না করবে না। মাথা দুদিকে নাড়ালাম। স্যার চলে যাওয়ার পর মা বাবা আমার ঘরে এসেছিল, কিন্তু আপু কাউকে কথা বলতে দেয়নি। আমার মাথা এখন পরীক্ষার কথা ঘুরপাক খাচ্ছে। আর কালকে থেকে স্যার বাসায় পড়াতে আসবে। ও নো। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি 8টা বাজার আর 15 মিনিট বাকি আছে। মা, মা, আমাকে ডাকুনি কেন? মিহু, তুই আমাদের মাফ করে দিয়েছিস। আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমার দেরি হয়ে গেল, আমি কোচিংয়ে গেলাম। মা কিছু বলল না। ছলছল নয়নে আমার দিকে তাকিয়ে রইল। আমি বাসা থেকে বের হয়ে রাস্তার কুকুরের মতো দৌড়াচ্ছি। আমার তো ভয় লাগছে, যদি তাহসিন স্যার ক্লাসে ঢুকে পড়ে। সিঁড়িতে কোচিংয়ে উঠতে যেয়ে হাঁপিয়ে গেলাম। ক্লাসের সামনে এসে দেখলাম স্যার ক্লাসে ঢুকে পড়েছে। আল্লাহ, এখন কি হবে আমার? স্যার আসি। মনে মনে আয়াতুল কুরসি পড়ছি। স্যার নিশ্চুপ। আমি আবার বললাম, স্যার আসি। স্যার দেখেও না দেখার ভান করে চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। ক্লাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমার তো এখন প্রায় ভয় কান্না চলে আসছে। স্যার ফোন থেকে চোখ তুলে আমার দিকে তাকালো। মেয়ে, বলো কয়টা বাজে? স্যার 10টা 15। ও, আমি মনে হয় 15 মিনিট আগে এসে পড়েছি। স্যারের কথা শুনে সবাই হেসে দিল। চুপ। সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। আমি মাথা নিচু করে বললাম, সরি স্যার, আর কোনোদিন দেরি হবে না। ভেতরে আসো। আর কোনোদিন যেন লেট না হয়। জি স্যার। টেবিলের উপর থেকে খাতার প্রশ্ন নিয়ে লেখা শুরু করলাম। এমনি 15 মিনিট লেট। যাও। আমি বেঞ্চে বসে কলম বের করে লেখা শুরু করলাম। আমার বেস্ট ফ্রেন্ড তমা আমার দিকে এক পলক তাকিয়ে আবার লেখা শুরু করলো। মিহুর মা, আমি কি আমার মেয়েটার সাথে অন্যায় করে ফেলেছি? না, তুমি যা করেছো ঠিক করেছো। এমনি আমাদের অনেক শত্রু আছে, এখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তাসিন মিহুকে দেখে রাখবে। হ্যাঁ, তাসিন অনেক ভালো ছেলে। ওর মতো ছেলে পেয়ে আমি অনেক খুশি। তাছাড়া ওকে আমি যে যে শর্ত দিয়েছি তাও খুশি মনে মেনে নিচ্ছে। এখন যাও, মিহু কোচিং থেকে আসার আগে ওর পছন্দের খাবার রান্না করো। যাচ্ছি। মেয়েটা সকালে না খেয়ে চলে গেছে। তাসিনকে বলবো খাওয়া দাওয়া ঠিক মতো করে না। কথা না বলে যাও তো। মিহু একটু পরেই চলে আসবে। পরীক্ষার সময় শেষ হওয়ার পর তাসিন স্যার সবার আগে আমার খাতা জমা নিলেন। স্যার আমাকে দেখে এমন ভাব নিলেন যে সে আমাকে চিনেই না। আর আমি ভাবছি কালকে এই লোকটার সাথে আমার বিয়ে হলো। বিয়ের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। স্যার ক্লাস থেকে যাওয়ার পর, ওই মিহু, আজকে তো দেরি হলো কেন রে? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তোর মুখটা এমন ফোলা ফোলা লাগছে কেন? তুই কি অসুস্থ? দেরি করে ঘুম থেকে উঠেছি তো তাই। আমার কিছু হয়নি। তুই মিথ্যা বলছিস। বল কি হয়েছে? কথা বাদ দে না। ঠিক আছে। সত্যি? হ্যাঁ। ছুটির পর একসাথে যাবো, ঠিক আছে? ঠিক আছে। তারপর অন্য স্যার ক্লাসে চলে এলো। আমরা কথা বলা বাদ দিয়ে দিলাম। তুমি আসবে কবে আবির? সাদিয়ার বয়ফ্রেন্ড। সামনের মাসেই। এসে আমরা বিয়ে করে ফেলবো। ওকে, ঠিক আছে। মা ডাকছে, রাখি। রাতে কথা বলবো। বাই। তামিম সাহেব সোফায় বসে পেপার পড়ছে। হঠাৎ বাসায় কলিং বেল বেজে উঠল। তামিম সাহেব দরজা খুলে দিতে গেলেন। তোমার বেড়ানো শেষ হয়েছে? তা ভাইয়ের বাসা থেকে আমার জন্য কিছু এনেছো? যার সাথে তামিম সাহেব কথা বলছে সে হলো তাহসিনের সৎমা। তাহসিনের যখন 8 বছর বয়স তখন তাহসিনের মা মারা যায়। তারপর তাহসিনের বাবা রিনা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। না, কিছু আনবি। কয়েকদিন পর ঠিকই আনবো। তোমার ছেলে তাহসিন কোথায়? বাসায় নেই। তোমার কথার মানে কি? আমি বুঝলাম না। আমি বলছিলাম যে আমাদের তাহসিনের তো বিয়ের বয়স হয়েছে, তাই আমি চাই আমার ভাইয়ের মেয়ে রিমিকে তাহসিনের বউ করে আনবো। দেখো, এটা সম্ভব না। কেন সম্ভব না? কিভাবে সম্ভব? তাহসিনের তো মিহুর সাথে বিয়ে হয়ে গেছে। রিনাকে তো বিয়ের কথা বলা যাবে না। তাহসিন তো বিয়ের কথা বলতে নিষেধ করেছে, কারণ
তাহসিন তোমার ভাইয়ের মেয়েকে কোনোদিন বিয়ে করবে না। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার ভাইকে কথা দিয়ে এসেছি, তাহসিনের বউ হলে রিমি হবে, অন্য কেউ না। আমি কোচিং থেকে একা বাসায় যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কি আমার পিছু নিচ্ছে। আমি বেশি কিছু না ভেবে হাঁটতে থাকি। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে এলাম। ঘরে এসে গোসল করতে চলে গেলাম। গোসল শেষে ঘরে এসে দেখি মা আর বাবা খাবার নিয়ে খাটের উপর বসে আছে। আমার বাবার মুখটা দেখে অনেক খারাপ লাগছে। মিহু, দেখ কি রান্না করেছি, দেখ তোর জন্য বিরিয়ানি রান্না করেছে। আমি খাবো না। দেখ মা, তোর বাবা কালকে থেকে অনেক কোনো খাবারই মুখে দেয়নি, তুই না খেলে তোর বাবাও খাবে না। আমি এবার কিছু না বলে কেঁদে দিলাম। আমার কান্না দেখে বাবাও কান্না করে দিল। বাবা বলল, আমাকে মাফ করে দে মা। বাবা, সরি, আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। তুই আমাকে মাফ করে দিয়েছিস? হ্যাঁ বাবা। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও আর আমাকেও খাইয়ে দাও। বাবা আমার কথা শুনে তাড়াতাড়ি খাবার খাইয়ে দিতে লাগলো। আমরা তিনজনে একসাথে খাবার খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে আমি ঘুমিয়ে পড়লাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুম থেকে উঠেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। তার মানে স্যার আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরই স্যার তার গম্ভীর মুখে চলে এলেন। কিন্তু স্যারের মুখটা দেখে আমার অনেক খারাপ লাগছে, কারণ মুখ দেখে মনে হচ্ছে যে সে কান্না করে এসেছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হয়েছে? স্যার, মোটামুটি ভালো। মোটামুটি কেন? আমি নিশ্চুপ। যদি খারাপ হয় রে মিহু, তোমার খবর আছে। নাও গণিত বইয়ের 2.1-এর 3 নম্বর অঙ্কটা করে দাও তো। হাই হাই, না দেখে কেমনে বলবো? হ্যাঁ, হা করে না থেকে অঙ্ক করো। বই বের করে অঙ্ক করা শুরু করলাম। কেমন আছো ফুপি? ভালো। তুই কেমন আছিস? ভালো। তোকে যে কাজ করতে দিয়েছি করতে পেরেছিস? না ফুপি, জানি তোকে দিয়ে কিছুই হবে না। তুই কোনোদিনই তাসিনকে প্রেমে ফেলতে পারবি না। তুই একটা আমরা কাঠের ঢেকি। দেখো ফুপি, আমাকে কিছু বলবে না। এখন যা করার তুমি করবে। তুমি আঙ্কেলকে বলে আমার আর তাসিনের বিয়ে দিবে। দেখবে তাসিন ওর বাবার কথা ফেলতে পারবে না। শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে তাসিনকে ফাঁসানোর। কি প্ল্যান? এত উজ্জিত হওয়ার কি আছে, বলছি তো। দূর, অঙ্কটা তো আমি পারি, তাহলে এখন হচ্ছে না কেন? অনেক ভয় লাগছে। আমি অঙ্ক করার চেষ্টা করছি আর স্যার ফোন কল করছে। মিহু, হয়েছে? তাড়াতাড়ি করো। স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি টয়লেট যাব। স্যার এবার ফোন থেকে চোখ সরিয়ে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। যাও। আমি আর দেরি না করে ঘর থেকে বেরিয়ে এলাম। অন্য ঘরে টয়লেটে গেলাম। টয়লেট থেকে আসার পর দেখলাম স্যার একা একা কি যেন বিড়বিড় করে বলছে। মিহু। জি স্যার। আমি কি বাঘ না ভাল্লুক? আমি নিচের দিকে তাকিয়ে চুপ করে বসে আছি। আমাকে ভয় পাও? না তো। তাহলে কাঁপছো কেন? আমার দিকে তাকাও। আমি স্যারের দিকে তাকালাম আর দেখলাম অন্যদিনের মতো স্যারের চোখে কোনো রাগ নেই। আমি কি কখনো তোমাকে মেরেছি? না। তাহলে ভয় পাবো কেন? আমি জানি না তো। স্যার আমার কোনো কথা শুনে হাসি দিল। এই প্রথম আমি স্যারের মুখে হাসি দেখলাম, তাই আমার ভয় লাগে একটু হলেও কমে গেল। স্যার আমাকে সুন্দর করে অঙ্ক বুঝিয়ে দিলেন। কালকে কোচিং বিকেলে যাবে কিন্তু? হ্যাঁ। তাহলে আমি আসি। স্যার চলে যাবে এমন সময় আম্মু আমার ঘরে চলে এলো আর বলল, তাসিন চলে যাচ্ছে কেন? খেয়ে যাবে? না আন্টি, আমি আজ খাবো না, অন্য একদিন খাবো। না, কোনো কথা না, খেয়ে যাবে। না খেয়ে গেলে কিন্তু কষ্ট পাবো। ঠিক আছে মিহু, চল, তুইও খাবি। না আম্মু, আমি খাবো না। স্যারকে নিয়ে আয়। আমি গেলাম। চলো, খাবে? না স্যার, আমি খাবো না। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আমার স্যারের কথাটা বুকে যে বাঁধলো, তাই আমি আর না করলাম না। আমি খাবো তো, চলো। খাবার টেবিলে স্যার বসে কার সাথে যেন ফোনে কথা বলছে আর আমি একপাশে দাঁড়িয়ে আছি। স্যারের সামনে কিভাবে খাবো? কিছু না বলে চেয়ার টেনে একপাশে বসে পড়লাম। আন্টি, আর দিয়ে না, খেতে পারবো না। আম্মু স্যারকে খাবার বেড়ে দিচ্ছে আর আমি দেখছি। স্যারকে খাবার দেওয়ার পর আম্মু আমাকে খেতে দিল। আমি খাবার না খেয়ে শুধু নাড়ছি। স্যার অতি সুন্দর করে নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর আমি আর চোখে বারবার তাকে দেখছি। জানো তাহসিন, মিহু ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তুমি কিছু বলো তো ওকে। চিন্তা করবেন না, এখন থেকে ঠিকই খাবে। আমি স্যার আর আম্মুর কথা শুনছি কিন্তু কিছু বলছি না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমি জানলা আটকানোর জন্য উঠে পড়লাম। আন্টি, আমি আসি। না বাবা, বৃষ্টির মধ্যে যাওয়ার দরকার নেই। না আন্টি, আমি গেলাম। কোনো কথা না, আজকে থেকে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এটা হতে পারে না। স্যার কেন থাকবে? না, থেকে যাক। বৃষ্টির মধ্যে যদি কোনো সমস্যা হয়, দূরে থাকবে কি থাকবে না, আমার তাতে কি। কিছুক্ষণ পর আম্মু স্যারকে নিয়ে আমার রুমে চলে এলো আর যা বললো তা শুনে আমি অবাক। মিহু, তাসিন আজ তোর ঘরে থাকবে। দেখ
কোনো কথা না, অন্য রুমের চেয়ে এই ঘরটা সুন্দর, তাই তাসিন এই ঘরেই থাকবে। আমি তাহলে কোথায় থাকবো? তুই আমার সাথে থাকবি, কোনো কথা না। চল তাসিন, তোমার যদি কোনো কিছু দরকার হয় মিহুকে ডেকো। আন্টি। এমন সময় স্যারের ফোন চলে এলো। কে ফোন করেছে? বাবা। স্যার কথা বলার পর কি যে হলো, আসি আন্টি বলেই পাগলের মতো চলে গেল। কি যে হলো ছেলেটির, হয়তো দরকার হবে তাই তো হয়তো চলে গেল। বৃষ্টি মনে একটু কমেছে। মিহু, চিন্তা করিস না, ঘুমিয়ে পড়, আমি গেলাম। হ্যাঁ, আমি ঘরে এসে আজকে স্যারের ব্যবহারের কথা ভাবতে লাগলাম, কিন্তু আমার টেনশন হতে লাগলো। তার কোনো সমস্যা হবে না তো? তাসিন বৃষ্টির মধ্যে হাঁটছে, সারা শরীর ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু তারপরও তাসিন পাগলের মতো হেঁটেই চলেছে। ছেলেদের যে কাঁদতে হয় না, ছেলেদের যে সহজে কান্না আসে না, কিন্তু তাসিন ভেতরটা শূন্য শূন্য লাগছে। তাসিন দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকে পড়ল। ভেজা জামা কাপড় নিয়েই সে মায়ের ঘরে চলে গেল। স্যার কি পৌঁছিয়েছে? ছাতা তো নিয়ে যায়নি, এত রাতে গাড়ি পেয়েছে। ধুর, ভালো লাগছে না। মায়ের কাছে যাই, স্যারকে ফোন দিতে বলি। মা, আসবো? বলার কি আছে, আয়। আম্মু, বল, কি বলবি? মা, স্যার তো পৌঁছেছে, তুমি ফোন দিয়েছ? না, তোর বাবার সাথে কথা বললাম তো, তাই ফোন দিতে ভুলে গেছি। এখন দাও তো মা, দাঁড়া দিচ্ছি। আম্মু 3বার স্যারকে ফোন দিল, রিং হলো, কিন্তু স্যার ধরল না। আম্মু বলল, চিন্তা করিস না, তাসিন ছেলে মানুষ, কিচ্ছু হবে না। মিহু, আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো, তুই ফোন নিয়ে চলে যা। ঠিক আছে। আমি ফোন নিয়ে আমার ঘরে চলে এলাম। আমার যখন খুব চিন্তা হচ্ছে, আমি মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না। মন চাইছে তার কণ্ঠে একবার হলেও মিহু ডাকটা শোনার। ভাবতে ভাবতে কিছু সময় পার হয়ে গেল। আমি বারবার ফোনের দিকে তাকাচ্ছি, ফোন কি দিব নাকি দিব না। বাবা, তুই এসেছিস? হ্যাঁ বাবা। বাবা, আমার মায়ের কি হয়েছে বলো না। নিজেকে শক্ত রাখ, ডাক্তার দেখছে। বাবা, কি হয়েছিল মায়ের? তোর মা হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কিভাবে? তামিম ভাই। জি। আপনারা কি জানেন না রিনা ভাবি ক্যান্সার আক্রান্ত? হোয়াট? হ্যাঁ, এই যে রিপোর্ট। এটা হতে পারে না আঙ্কেল, আমার মায়ের কিছু হবে না তো? যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, সে মারাও যেতে পারে। ভাই, রিনার চিকিৎসা করার টাকা পয়সার চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। তোমার ভাবির সব কথা রাখতে চেষ্টা করব, তাকে একটু চিন্তা করতে দেওয়া যাবে না। হ্যাঁ আঙ্কেল, আমি মায়ের সব কথা শুনবো। তাহলে আমি আসি, কালকে ভাবিকে আমার হাসপাতালে নিয়ে যান। ঠিক আছে। ডাক্তার যাওয়ার পর তাসিন রিনা বেগমের পাশে বসে আছে। তামিম সাহেব ফোনে কথা বলছে। রিনা বেগম আস্তে আস্তে চোখ খুলল। মা। রিনা চুপ করে আছে। মা, তুমি ক্যান্সারের কথা বলনি কেন? চিন্তা করিস না মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, একদম টেনশন করবে না। রিনা, তুমি আমাকে তো বলতে পারতে, আমি ঠিক হয়ে যাব তো? তাসিন থাকতে আমার কিচ্ছু হবে না। বাবা, আমি যা চাইবো তুই কি আমাকে দিতে পারবি? হ্যাঁ মা, পারবো। একবার চেয়ে তো দেখো। সত্যি তো? হ্যাঁ মা। তুই রিমিকে বিয়ে কর, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, না করতে পারবি না? তুই কিন্তু আমাকে বলেছিস যা চাবো তাই দিবি, কিন্তু এটা তো সম্ভব না। দেখ, কোনো কথা না, আমার ছেলে তার মায়ের জন্য রিমিকেই বিয়ে করবে। তাসিন নিশ্চুপ। দেখ, তুই যদি রিমিকে বিয়ে না করিস তাহলে অসম্ভব। তাসিনের তো বিয়ে বলতে যেও বললেন না তাসিনের বাবা। তাসিন কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে নিজের ঘরে চলে এলো। তাসিনের যে মায়ের কথাটা বুকে গিয়ে বেঁধেছে, তাসিনের পাগল পাগল লাগছে। সে কি করবে বুঝতে পারছে না। চোখের জল যে আর বাঁধ মানতে চাইছে না, তার যে নিজেকে বড্ড অসহায় লাগছে। তাসিন ভেজা কাপড় না খুলে একটা ছবির সামনে চলে এলো। ছবিটির সামনে হাঁটু গেড়ে ভেঙে বসে পড়ল আর বলতে লাগলো, তুমি অনেক নিষ্ঠুর, কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। ভালোবাসলে আমাকে কি একা ফেলে যেতে পারতে? বলো, আমার খারাপ লাগছে কেন? স্যার তো কখনোই আমাকে ভালোবাসে না, ভালোভাবে কথাও বলে না, তাহলে কেন একটা বাইরের মানুষের জন্য আমি চিন্তা করছি? সে আমাকে বলে আমি নাকি পিচ্ছি, তাকে নাকি স্বামী হিসেবে ভাবা যাবে না, তাহলে আমাকে বিয়ে করলো কেন? হ্যালো আবির, বলো, আমরা বিয়ে কবে করব? দেখো সাদিয়া, কতবার বলবো আমার বোনের আগে বিয়ে হবে, তারপর আমার। রেগে যাচ্ছ কেন? সরি। কবে আসবে? এই তো কিছুদিন পর। তুমি শুধু দোয়া করো যাতে রিমিকে তাসিন বিয়ে করতে রাজি হয়ে যায়, তারপর আমরা বিয়ে করে ফেলবো। কিন্তু তাসিন তো রিমিকে বিয়ে কখনো করবে না। কেন? ওই তাসিন যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে আমি ওকে জাস্ট মেরে ফেলবো। দেখ আবির, তাসিন যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে? মানে কি? তুমি আছো কেন? তুমি তো তাসিনের বেস্ট ফ্রেন্ড, তোমার দায়িত্ব হলো তাসিন আর রিমির সম্পর্কে যাতে কেউ না আসতে পারে সেদিকে খেয়াল রাখা। আর যদি কেউ এসেও থাকে
তাহলে তাকেও আমি কি করব তা আমি নিজেও জানি না। সাদিয়া আর একটা কথাও বলল না, ফোন রেখে দিল। আর বলতে লাগলো, আমি তাসিনের সাথে কথা বলবো, মামা মামিকেও বুঝাবো। আমি চাই না মিহুর জন্য আমার আর আবিরের সম্পর্কে কোনো বাধা আসুক। বাইরের আলো এসে তাসিনের মুখে পড়েছে। রাতের ভেজা কাপড় শুকিয়ে গিয়েছে। সে যে কাল রাতে কখন ছবিটির সামনে ঘুমিয়ে গিয়েছিল তা তার মনে নেই। তাসিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেল। মা, ভেতরে আয়। খেয়েছ? না বাবা। তুই আগে বল, কি সিদ্ধান্ত নিয়েছিস? মা, আমি বিয়ে করব। সত্যি? এই তো আমার শোনা বাবা। হ্যাঁ মা, কিন্তু এখন না। তাহলে কখন? তুই যখনই বলবি তখনই আমি রাজি। আমার ফাইনাল ইয়ারের পরীক্ষার পরে। কিন্তু আচ্ছা, ঠিক আছে, এখন থেকে রিমির সাথে কথা বলবি। আমি চাই আগে থেকে তোর একে অপরকে ভালোভাবে বুঝতে পারিস যেন। হ্যাঁ, তুমি যা বলবি তাই হবে। আমি আজকেই ভাইয়ের সাথে কথা বলবো। তোর পরীক্ষা শুরু হওয়ার তো আর বেশি দিন নেই। খুব তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। তামিম সাহেব তাসিন আর রিনার কথা শুনেও কিছু বললেন না। তিনি তাসিনের কথা অবাক। তার মতে ছেলেটা কি পেয়েছে, যখন যা ইচ্ছা তাই করবে। মিউর কি হবে একবারও ভাবলো না। তাসিন, জি বাবা, কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। একটু পর অফিসে যেয়ে আমার সাথে দেখা করো। ঠিক আছে। আমার ঘুম থেকে উঠে এই স্যারের কথা মনে পড়ল। কাল রাতে মা আঙ্কেলকে ফোন দিয়েছিল। আঙ্কেল বলেছে স্যার ঠিকমতো পৌঁছে গেছেন। স্যারের ফোনে চার্জ ছিল না, তাই সে কথা বলতে পারিনি। তার কথা মনে পড়তেই বাড়ি কাজের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আমার তো পড়া বানানো হয়নি। আমি তাড়াতাড়ি পড়তে বসলাম। পড়া শেষে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রওনা হলাম। রাস্তায় যেয়ে আমি যা দেখলাম তা দেখে আমি স্তব্ধ। আমি দেখলাম রিমি আপু আরেকটা ছেলের হাত ধরে হাঁটছে। কি করে সম্ভব? রিমি আপু তো তাসিন স্যারকে ভালোবাসে। এর আগে স্যারকে সবার সামনে প্রপোজও করেছে। পলকের মধ্যেই তারা গাড়িতে উঠে বসলো। আমিও বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে পড়লাম। তাসিন ওর বাবার সাথে দেখা করতে অফিসে এসেছে। বাবা, কি বলবে? তুমি কি বুঝতে পারছো না আমি কি বলবো? হ্যাঁ, দেখো, তুমি কি বিয়েটা ছেলে খেলা মনে করো? তাসিন নিশ্চুপ। তুমি কি ভেবেছো তোমার সব সিদ্ধান্ত আমি মেনে নেব? নেভার, কখনোই না। তুমি কি ভেবেছো তোমার যখন তখন নেওয়া সিদ্ধান্তগুলো মিহুর কতটা এফেক্ট করতে পারে? বাবা, আমি কখনো চাই না মিহুর উপর কোনো এফেক্ট পড়ুক। এর জন্য আমার যা যা করতে হবে আমি তাই করব। মিহুকে ভালোবাসিস? তাসিন আর কোনো কথা না বলে অফিস থেকে বের হয়ে এলো। তামিম সাহেব ভাবতে লাগলেন, এখন যা করার তাকেই করতে হবে। স্কুলে আসার পর থেকে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ওই ছেলেটার সাথে রিমি আপুর কিসের সম্পর্ক? এই মিহু, কে তো ভাবছিস? কিছু না। সেদিন থেকে দেখছি তুই যেন কেমন হয়ে গেছিস। কি হয়েছে? কিছু হয়নি। তাসিন স্যারের পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি রে। আমারও। আমার তো ভয় হচ্ছে আমি কোচিং যাব না দেখ যেদিন খাতা দেবে। আরে আমার তো না যে কোনো উপায়ও নেই। স্যার তো ঠিক বাসায় চলে আসবে। মনে মনে বলল কথাটা। ও, তুই কি এত ভাবছিস? কথা বলিস না। স্যার দেখে ফেললে ক্লাসের বাইরে বের করে দেবে। রিনা বেগম আজ তার ভাইয়ের বাড়িতে এসেছে। রিমি, তোকে একটা খুশির খবর দিব। কি হয়েছে ফুপি? তাসিন তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, আমাদের প্ল্যান কাজ করেছে। ফুপি, তুমি আমাকে অনেক খুশির খবর দিলে, এর জন্য তোমাকে অনেক ভালোবাসি। আরে পাগলি, কি করছিস? আমি যে কাজ 2 বছরে করতে পারিনি তা তুমি একদিনই করে দিলে। তো ওরা তাসিনের বিয়ে হলে সবচেয়ে ভালো লাগবে আমার। সবচেয়ে বড় কথা হলো তুই আর আমি একসাথে থাকবো। হ্যাঁ ফুপি, এখন থেকে আর ফুপি বলে ডাকবি না। ফুপিকে ফুপি বলে ডাকবো না তো কি বলে ডাকবো? শাশুড়ি মা, গাধি মেয়ে। ও হ্যাঁ, তাই তো। আমি স্কুল থেকে বাসায় ফিরে খাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছি। আমার আজকে খুব খুশি খুশি লাগছে এটা ভেবে যে রিমি আপু আর স্যারের মাঝে কোনো সম্পর্ক নেই। এমন সময় হঠাৎ বৃষ্টি চলে এলো। আমার মনে এক অজানা ভালো লাগা কাজ করলো। মন চাইছে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। আমি আর দেরি না করে ছাদে চলে এলাম। মাকে বলিনি। যদি জানতে পারে আমি বৃষ্টিতে ভিজেছি তাহলে কখনোই সন্ধ্যাবেলাতে বৃষ্টিতে ভিজতে দেবে না। ছাদে যেয়ে আমি আমার লম্বা চুলগুলো ছেড়ে দিলাম। সন্ধ্যাবেলায় বৃষ্টিতে ভেজার মজাটাই আলাদা। ওড়না আর হাঁটু পর্যন্ত চুলগুলো বাতাসে উঠতে লাগলো। আমি ভিজছি আর গান গাইছি। আমার সাদা ফ্রক আর ওড়না যেন গায়ের সাথে লেগে গিয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। হঠাৎ করে আমি কারোর আওয়াজ শুনতে পেয়ে রোবটের মতো দাঁড়িয়ে পড়লাম। হাত পা কাঁপতে শুরু করলো। মিহু, এই মেয়ে, তুই বৃষ্টিতে ভিজছিস কেন? আমি কোনো কথা না বলে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি। আম্মু ছাতা নিয়ে আমার কাছে এলো আর বলল, এই মিহু, তোকে আমি এক থাপ্পড় দিয়ে। সরি আম্মু। তোর কি মনে আছে একটু পর তাসিন আসবে? জানি তো, যদি জ্বর আসে তাহলে তোর খবর আছে। এই দুপুরে না একবার গোসল করলি? ঘরে চল, সামনে তোর পরীক্ষা। আমি আর একটু ভিজি না মা, মাত্রই তো এলাম। দাঁড়া, মার না খেলে তুই সোজা হবি না, তাই তো?
আমি আম্মুকে কিছু বলতে না দিয়ে দৌড়ে ঘরে চলে এলাম। ঘরে এসে আমি এক চিৎকার দিলাম। সাউন্ড প্রুফ ঘর হওয়াতে আম্মু শুনতে পাইনি। তাসিন ফোনে স্ক্রল করছিল। এমন সময় হঠাৎ মিহুর চিৎকার শুনে মিহুর দিকে অবাক নয়নে তাকালো। মিহুর গা থেকে টপ টপ করে পানি পড়ছে। হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো গায়ের সাথে লেগে গিয়েছে। ফর্সা মুখটা যেন ঠান্ডার কারণে হলুদ হয়ে গিয়েছে। ভিজে যাওয়াতে মিহুকে বৃষ্টি পরির মতো লাগছে। তাসিন জানতই না যে মিহুর এত বড় চুল আছে। আমি আর কিছু না বলে বাথরুমে ঢুকে পড়লাম। দরজা বন্ধ করে দেয়ালে ঠাস করে দাঁড়ালাম। আমার শরীর অতিরিক্ত কাঁপছে। নিজের প্রতি অনেক লজ্জা লাগছে। স্যারের সামনে কিভাবে যাব? আয়নায় নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। কি বিশ্রী দেখাচ্ছে। তাসিন মিহুকে এমন অবস্থায় দেখে গভীর ঘরে চলে গিয়েছে। দরজা বন্ধের আওয়াজ পেয়ে ঘোর কেটে গেল। ছি, আমি এসব কি ভাবছি? মিহু শুধু আমার ছাত্রী। আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও। সরি বৃষ্টি পাখি। তাসিন কিছুটা ভেবে রেগে গেল আর সাথে সাথে মিহুর রুম থেকে বের হয়ে গেল। আমি জামা কাপড় চেঞ্জ করে বের হয়ে এলাম। আমার ভাগ্য ভালো ছিল যে আমি আগে থেকেই বাথরুমে জামা কাপড় রেখেছিলাম। বের হয়ে মাথায় সুন্দর করে ঘুমটা দিলাম। চোখ বন্ধ করে সালাম দিলাম। কিন্তু কোনো উত্তর না পেয়ে চোখ খুলে দেখলাম স্যার রুমে নেই, হয়তো চলে গিয়েছে। আমি তাই মাথা থেকে ওড়না খুলে খাটের উপর রাখলাম। নিশ্চিন্তে টাওয়াল দিয়ে মুছতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার রুমে এলো। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম। বিছানা থেকে তাড়াতাড়ি ওড়না নিয়ে মাথার স্কার্ফের মতো করে পড়লাম। স্যার, কাঁপতে কাঁপতে সালাম দিলাম। স্যার কোনো কথা না বলে চেয়ারে বসে পড়ল। আমিও পাশের চেয়ারে বসে বই বের করতে লাগলাম। মিহু। স্যার অতি শান্ত হয়ে আমাকে ডাকলো। আমি তো তার ডাক শুনে হাত পা আরও কাঁপতে লাগলো। ঝড় আসার পূর্বে যে পরিবেশ ঠান্ডা থাকে তার বুঝতে বাকি রইল না। জি স্যার। বৃষ্টিতে ভিজেছ কেন? আমি নিশ্চুপ। অ্যান্সার মি। মানে এমনি মানে? যদি জ্বর আসে? আসবে না তো। ছাদে গিয়েছিলে কেন? ছাদে ভিজতে ভালো লাগে তাই? বেয়াদব মেয়ে। ভিজতে যাও না তো পাশের ছাদে ছেলেদের দেখতে যাও, তাই তো? আমার এখন কান্না চলে আসছে প্রায়। আমি তো ছেলে দেখতে যাইনি, আমি তো ভিজতে গিয়েছিলাম। স্যার কি বলছে এসব? চুপ করে আছো কেন? ভুল হয়ে গিয়েছে, আর যাব না। এইবারের মতো মাফ করে দিলাম। যদি এরপর কোনোদিন ছাদে গিয়ে ভিজতে দেখি তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। বুঝতে পেরেছ পিচ্ছি? মাথা নিচু করে রয়েছি। স্যারের রাগ কমানোর জন্য ধন্যবাদ আল্লাহ। এমন সময় আম্মা এক গ্লাস দুধ নিয়ে এলো বকতে বকতে। এই মেয়ে ধর। আমি খাবো না, আমার বমি পাচ্ছে। তাসিন দেখো, এই মেয়ে কোনো কথা শুনে না। মিহু খাও। হুম, না, না খেলে কিন্তু স্যার। আন্টি, ওকে কিছু বলতে হবে না, ও খাবে, আপনি রেখে যান। না আম্মু যেও না, আমি খাবো তো। এই তো ভালো মেয়ে। আমি খাওয়া শেষ করলাম। এখন তো বমি বমি পাচ্ছে। স্যার পড়াচ্ছে আর এমন সময় কেউ মিহুরানি বলে আমার ঘরে চলে এলো। মিহুরানি? রাফি ভাইয়া। কেমন আছিস? আমি ভাইকে দেখে একটু অবাক হলাম। ভাইয়া তো বলেনি যে সে আজকে আসবে। রাফি ভাইয়া আমার বড় মামার ছেলে। ভাইয়া অনার্স 3rd ইয়ারে পড়ে। ছোটবেলা থেকে ভাইয়া আমাকে মিহুরানি বলে ডাকে। ভাইয়া মিহুরানি ডাকটা আমার এতবার ভালো লাগে। ভাই সবসময় আমার সাথে গায়ে গায়ে পরে কথা বলে, আমাকে অনেক বিরক্ত করে। আমি বললাম ভালো, তুমি কেমন আছো? ভালো। আমাকে দেখে খুশি হসনি? হয়েছে তো। ভাই আমি এখন পড়ছি, পরে কথা বলি। ও আমি তো খেয়াল করিনি, সরি রে। এমন সময় আম্মু এলো। রাফি, তুই ফ্রেশ না হয়ে মিহু রুমে কেন এসেছিস? কুপি, আমি তো মিহুকে অনেকদিন ধরে দেখিনি, তাই রুমে আগে না এসে পারলাম না। ও শোন, ও হচ্ছে তাসিন, মিহু শিক্ষক। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো। আপনি? ভালো। স্যার রাফি ভাইয়ের সাথে বিরক্তি নিয়ে কথা বলছে। ফুপি? হ্যাঁ বল। আজকে যেহেতু আমি এসেছি তাই মিহুর স্যারকে আর পড়াতে হবে না। এখন মিহুকে ছুটি দিয়ে দিক। আমি ভাইয়ের কথা শুনে স্যারের দিকে তাকালাম। স্যার আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি বুঝতে পারলাম না সে আমার দিকে কেন এমন করে তাকালেন। মনে হলো যে কেউ এখানে না থাকলে স্যার আমাকে গিলে ফেলতেন। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। ঠিক আছে, তাসিন মিহুকে আর পড়াতে হবে না। ওকে। রাফি ফ্রেশ হতে যা, আর মিহু নিচে যা, আমাকে হেল্প করবি। ঠিক আছে, যাচ্ছি। তাসিন তুমি নিচে চলো খাবার খেতে। কিন্তু না করতে পারবে না, মায়ের কথা শুনতে হয়। এসো তাসিন। ঠিক আছে, আসছি। আম্মু নিচে চলে গেল, ভাইয়াও নিচে চলে গেল। আমি যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। স্যার চলুন। স্যার কিছু না বলে টেবিলে ঠাস করে একটা লাঠি দিয়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম স্যার হঠাৎ কেন রাগলেন। ভাই আসার পর থেকে কেমন যেন রেগে যাচ্ছেন। ফুপি, মেয়েকে ছেলে টিচার দিয়েছ কেন? আম্মু নিশ্চুপ। আবারও ঘরে যে কেন পড়াই? আম্মু এখনো নিশ্চুপ। কথা বলছো না কেন? আম্মু রাফি ভাইয়ের উপর চোখ গরম করলেন, কারণ স্যার তখন সিঁড়িতে নামছিলেন। তাসিন, জি আন্টি। আজকে থেকে যাও না। না আন্টি, মা একটু অসুস্থ, তাই তো থাকতে পারবো না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে। আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। মেয়রানি, তোর পড়ালেখা কেমন চলছে? ভালো। জানেন,
তাহসিন ভাই বলেন। শুনছি। যখন মিহু ছোট ছিল তখন ও চকলেট খেতে অনেক ভালোবাসতো। ও, আমি যখন ওর সাথে দেখা করতাম তখন ওকে চকলেট দিতাম। চকলেট পেয়ে আমাকে খুশি হয়ে যে চুমু দিত, যে কয়টা চকলেট দিতাম সেই কয়টা চুমু দিত। তাই হ্যাঁ, আমি তাই ভাবি সেই মিহরানি এখন কত বড় হয়ে গিয়েছে, এখন আমাকে দেখলে লজ্জা পায়। আমি ভাইয়ের কথা শুনে খুব বিরক্ত বোধ করলাম। আমি আর খেতে পারছি না, লজ্জা লাগছে। স্যার কি ভাবছেন? ভাই, কালকে মিহু ছুটি দিন, কালকে ওকে নিয়ে একটু ঘুরতে যাব। তাহসিন নিশ্চুপ। না ভাইয়া, আমার সামনে পরীক্ষা। না বললে হবে না। আমি কিছু না বলে স্যারের দিকে আর চোখে তাকালাম। সে যে রেগে হাতের মুষ্টি বদ্ধ করে খাচ্ছে, আমার তো বুঝতে বাকি রইল না। স্যার যে এত রাখছে কেন তা আমি বুঝতে পারলাম না। সে কি তাহলে জেলাস? সে তো আমাকে দেখতেই পারে না। এমন সময় আম্মু তরকারি নিয়ে এলো। ফুপি, কালকে বিকেলে মিহুকে নিয়ে একটু ঘুরতে যাব, তাই কালকে মিহুকে ছুটি দিতে বলো। ঠিক আছে যাবি, কিন্তু শুধু তোরা দুজন যাবি না, তাহসিনও যাবে। কিন্তু আম্মু, হ্যাঁ, তাহসিন গেলে যাবি, না গেলে যাবি না। ঠিক আছে। তাহসিন যেতে পারবে তো? হ্যাঁ পারবো। আমি যাব না? যাবি তুই। তোমাকেও সাথে করে নিয়ে যাব। তমা না গেলে আমি যাব না। একদম ভালো বুদ্ধি। তোমাকে ফোন দিস। আমি বুঝতে পারলাম না ফুপি সবকিছুর মধ্যে ছেলেটাকে কেন ঢোকায়। আমি কোনো মতে কষ্ট করে খাওয়া শেষ করলাম। খাওয়ার মধ্যে টের পাচ্ছিলাম ভাইয়া কেমন করে যেন আমার দিকে তাকিয়েছিল, কিন্তু ভালো করে বুঝতে পারছি স্যার আমার উপর অনেক রেগে আছে। আল্লাহ জানে কালকে আমার অবস্থা কি হবে। আমার কপালে যে দুঃখ আছে তা ভালো করে বুঝতে পারছি। মিহু, তোর চুল কি আরো বড় হয়েছে? আমি নিশ্চুপ। আমার কেন যেন মনে হচ্ছে রাফি ভাইয়া স্যারকে শুনিয়ে শুনিয়ে বলছে। না ভাইয়া। তাহসিন বলল, আন্টি আমি তাহলে আসি। আমার দিকে এক পলক তাকিয়ে। বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেতে পারবি তো? হ্যাঁ আন্টি পারবো। স্যার চলে গেলেন। আমি আমার ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর রাফি ভাই এসে হাজির। আমাকে একটার পর একটা প্রশ্ন করছেন, আর আমি শুধু উত্তর দিচ্ছি। ভাইয়া আমার অনেক ঘুম পাচ্ছে। ঘুমা, তুমি চলে যাও, আমি ঘুমাবো। ওকে। আমিও কিছুক্ষণ পর দরজা বন্ধ করে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, স্যার এত রেগে গেলেন কেন? কালকে কি সে আমাকে বকবেন? সকালে তো আমাকেও ফোন দিতে হবে, এখন দিলে তো ভালো হতো। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেই শুধু স্যারের রাগী মুখটা ভেসে ওঠে। সে যদি হাসে তাহলে কেমন লাগবে? আমি তো কখনো তার হাসি দেখিনি। আমি তার কথা ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। হঠাৎ ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু অতিরিক্ত ঘুমের জন্য চোখের পাতা খুলতে পারছি না। কেউ আমার খুব কাছে আছে। আমি আর চোখ বন্ধ করে থাকতে পারলাম না। চোখ খুলে দেখলাম চারপাশে অন্ধকার। আমার হাত পা কাঁপছে, শরীর ঘেমে আঠালো হয়ে গিয়েছে, অস্থির লাগার জন্য বমি বমি পাচ্ছে। আমি তাড়াতাড়ি করে লাইট অন করলাম। টেবিল থেকে পানি নিতে গিয়ে হাত থেকে গ্লাস পড়ে গেল। সাথে সাথে চারপাশে কেমন যেন ঘোলা লাগছে। আমি যে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। শরীরের যতটুকু শক্তি ছিল তা দিয়ে মাকে ডাক দিলাম। তারপর আর কিছু মনে নেই। আস্তে আস্তে চোখ খুললাম। পাশে মা বসে মাথায় পানি দিচ্ছে। ভাইয়া সোফায় বসে আছে। আম্মু? জি মা। ওরা স্যারকে মেরে ফেলবে। কে মারছে? তাছাড়া তো কিছু হয়নি। আম্মু। আম্মুর সাথে সাথে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরলো। কিচ্ছু হবে না। কি হয়েছে মিহু? তুই কি কোনো বাজে স্বপ্ন দেখেছিস? হ্যাঁ মা। ফুপি, ওর কি হয়েছে বলো? রাফি, তুই যা তো। যাবো না। কি চাস? তোর জন্য মিহুর আরো বেশি অসুস্থ হয়ে পড়ুক? না। তাহলে তুই বের হয়ে যা, ঘরে যেয়ে ঘুমিয়ে পড়। রাফি ভাইয়া মন খারাপ করে চলে গেল। আমি এখনো কাঁদছি। মা আমার মাথায় হাত বুলে দিচ্ছে। মিহু কিছু হয়নি তো মা, শান্ত হ। স্যার, তুই যদি কান্না না থামাস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আম্মুর কথা শুনে কান্না একটু থেমে এলো। আম্মা আমার মুখটা তার দুই হাতে দিয়ে ধরতে লাগলো। দেখ মা, আমরা যে তার থেকে খুব বড় অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিস। আম্মু যে কি বলছে বুঝতে পারছি না। আমার মেয়েটা যে তাসিনের আবেগে পড়ে যাবে তা আমরা বুঝতে পারিনি। জানিস, তোর আর তাসিনের বিয়ে হওয়া যে একটা কারণ আছে তা তোর অজানা। কি কারণ? সময় হলে ঠিকই বলবো। এখন তুই ঘুমো, এখন অনেক রাত হয়েছে, বেশি চিন্তা করবি না। তুই কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছিলি। আমি রাফি এসে তোকে বিছানায় পড়া দেখেছিলাম। ভাগ্য ভালো ছিল যে তুই বিছানার উপরে ছিলি। আমি আর কিছু না বলে মায়ের কোলে চুপ করে রইলাম। মা আমার কাছে রইল। আমি ঘুমাতে চেষ্টা করলাম। রাফি ঘরে এসে বেলকনিতে চলে গেল আর বলতে লাগলো, ফুপি, কেন তোমরা আমাকে বুঝলে না? আমি যে সেই ছোট্টবেলা থেকে মিহুকে ভালোবাসি। যাকে দেখার জন্য আমি এসেছি সেজন্য কারণ নাম বারবার মুখে নিচ্ছে। কেন মিহুরানি, তুই কি আমাকে বুঝিস না? আমি এতটুকু বুঝতে পেরেছি যে তোর স্যারের জন্য যে তোর মনে আলাদা জায়গা আছে। কিছুটা থেমে আবারও বলতে লাগলো, তোর মনে যেই থাকুক না কেন, আমি তাকে থাকতে দেব না। তুই শুধু আমারই হবি, আমার মহান প্রেমিকা না যে তুই
আমাকে বলবি যে তুই অন্য কাউকে ভালোবাসিস আর আমি তাকে ছেড়ে দেব? যা কখনোই হবে না, নেভার। রাত প্রায় 1টা বাজে। তাহসিন একটা ছবির সামনে দাঁড়িয়ে আছে। তার যে আজ ঘুম আসছে না, নিজেকে খুবই মূল্যহীন বস্তু মনে হচ্ছে তার কাছে। তাহসিনের মুখ রক্তিম বর্ণ ধারণ করে আছে। সে যে খুব রেগে আছে আর সে সইতে পারছে না। কেন আমি তার সাথে অন্য কাউকে সহ্য করতে পারিনি? কেন আমাকে যে আরো শক্ত হতে হবে? সে যে এখন অনেক ছোট। তুমি কি জানো তুমি বড্ড খারাপ? আজ জানো কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে বোঝে না। আমি কি খুব খারাপ? তুমি তো আমার চেয়ে বেশি খারাপ। তুমি আমাকে একটুও ভালোবাসো না। ভালোবাসলে কখনো আমাকে ছেড়ে যেতে পারতে? আর যদি তুমি থাকতে তাহলে আমার এত কষ্ট হতো না। তুমি খুব খুব খারাপ। মিহু ঘুমিয়ে গেলেও তার মায়ের চোখ কোনো ঘুম নেই। সে ভাবছেন তারা যে মেয়েটার সাথে অনেকবার অন্যায় করে ফেলেছে। বিয়েটা যে মিহুর ওপর এমনভাবে এফেক্ট পড়বে তা আমি ভাবতে পারিনি। আমার মেয়েটা যে তাসিনকে এত অল্প সময়ে ভালোবেসে ফেলবে তাও ভাবতে পারিনি। এটা কি ভালোবাসা নাকি আবেগ? রাফি যে সে ছোট থেকে মিহুকে কোনোদিনও বোনের নজরে দেখেনি। রাফি কি মানতে পারবে তাসিন আর মিহুর বিয়ের বিষয়টা? আমরা কি অন্যায় করে ফেললাম? মিহুর মা কথাগুলো বলতে বলতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সকালবেলা জানালার পর্দা ভেদ করে মিষ্টি রোদ এসে আমার মুখে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। ঘুমের ভাব কাটাতেই ঘড়ির দিকে তাকালাম। 8টা বেজে গিয়েছে। মাথার মধ্যে কেমন যেন করছে। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। প্রায় 15 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলাম। এখন অনেকটা ভালো লাগছে। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে ঘরে চলে এলো। মা আমাকে দেখে হালকা হেসে বলল, আম্মু এখন কেমন লাগছে? গোসল করলি কখন? ভালো, এই তো মাত্রই। গোসল করে ভালোই করেছিস। নে বা তাড়াতাড়ি খেয়ে নে। আচ্ছা। আম্মু ভাই আর ঘুম থেকে উঠেছে? না, রাফি তো 9টা না বাজলে ঘুম ভাঙে না। ও, খাইয়ে দাও। ঠিক আছে। আম্মু আমাকে সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিল। তখনই রাফি ভাই আমার রুমে এলেন। কিরে মিহু, আজকে ঘুরতে যাবি না? না, যাব না, ভালো লাগছে না। না, তুই যাবি। দেখবি ঘুরতে গেলে মন শরীর দুটোই ভালো হয়ে যাবে। হ্যাঁ, মিহু রাফি ঠিক বলেছে। কিন্তু খেয়ে তো আমাকে ফোন দে। ঠিক আছে। ফুপি, ওর স্যারকে কেন আমাদের মাঝে ঢোকালে? দরকার আছে তাই। কেন? তোকে জানতে হবে না। আম্মু বেশি কথা না বাড়িয়ে ঘর থেকে চলে গেল। এই তোদের কি হয়েছে রে? কিচ্ছু হয়নি। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মিহুরানি, তুই কি খেতে পছন্দ করিস? কিছু না। এর জন্যই তো তোর শরীরের অবস্থা। কয়েকদিন পর তো বাতাসের সাথে উড়ে যাবি। আমি চুপ করে আছি। তোমার সাথে কথা বলছিস না কেন? বলছি তো। তাসিনের কাছে কবে থেকে পড়ছিস? প্রায় 1 মাস। তাছাড়া স্যারকে আমি আগে থেকে চিনি। ওহ ভাইয়া, আমি পড়তে বসবো, তুমি যাও তো। তুই কি আমাকে ইগনোর করছিস? কেন? তুমি ভুল বুঝছো। আমি কিন্তু সব বুঝতে পারি। আমি আর কোনো কথা না বলে পড়তে বসলাম। আমাকে এই তাসিন একটা ব্যবস্থা করতে হবে, না হলে যে কোনো সময় মিহুরানিকে হারিয়ে ফেলতে পারি। ভাইয়া কিছু ভাবতে ভাবতে ঘর থেকে চলে গেল। ভাইয়া যাবার পর আমি তমাকে ফোন দিলাম। হ্যালো তমা। কিন্তু তমার জায়গায় আন্টি ফোন ধরলেন। আন্টির সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপরে আন্টি তমাকে ফোন দিলেন। কেমন আছিস মিহু? ভালো। তুই? ভালো। কি করিস? কিছু না। তোকে যে কথা বলতে ফোন দিয়েছি শোন, এখন আমাদের বাসায় চলে আয়। কেন? বিকেলে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আসছি। রেডি হব, রাখি, বাই। দুপুরে তমা চলে এলো। তোমাকে বললাম রাফি ভাইয়ের কথা, ভাই আমাদের নিয়ে যাবে। সমস্যা নেই। রেডি হসনি কেন? আরে গাধে, এখন তো যাব না, বিকেলে যাব। ও, আমি আর তোমার অনেক কথা বললাম, কখন যে বিকেল হয়ে গেল বুঝতে পারলাম না। হঠাৎ করে রুমের ভিতর রাফি ভাইয়া চলে এলো। কিরে মিহুরানি, এখনো রেডি হসনি? হচ্ছি ভাইয়া, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। ভাইয়া তোমার দিকে এক পলক তাকিয়ে তাড়াতাড়ি করে বলে বেরিয়ে পড়ল। আমি হলুদের মধ্যে কালো একটা লং ফ্রক পরলাম, সাথে কালো প্যান্ট আর কালো হিজাব পরলাম। তোমার সাদা একটা ড্রেস পরেছে আর চুলগুলো খোলা রেখেছে। তোমাকে না অনেক সুন্দর লাগছে। আজকে দেখবি সবাই তোর দিকে চেয়ে থাকবে। একদম হলুদ পুরি মতো লাগছে। মিথ্যা বলছিস কেন? তোকে আমার থেকে বেশি সুন্দর লাগছে। সত্যি বলছি, আমি তো ক্রাশ খেলাম তোর উপর। চল, দেরি হয়ে গেল, চল। আমি আর তমা বের হলাম। তমা আমার আগেই বাইরে চলে গেল। ভাই আগে থেকে বাইরে আছে। আমি স্যার আসছে কি না মনে মনে ভাবতে ভাবতে বের হয়ে এলাম। কিন্তু বাইরে এসে দেখলাম তমা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? সামনে তাকা। আমি তমার কথা মতো সামনের দিকে তাকালাম। দেখলাম তাসিন স্যার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনের সাদা শার্ট আর কালো প্যান্ট। তার কালো সিল্কি চুলগুলো বাতাসে দোল খাচ্ছে।
কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে ফোনে স্ক্রল করছে। আমি প্রথম তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম। কিন্তু আমার কালকের স্বপ্নের কথা মনে পড়তেই মনে এক অজানা ভয় হলো। স্যারের যদি কিছু হয়ে যায়, আমি যাব না। কি, কেন? তুই আমাকে আগে বলবি না যে স্যারও আমাদের সাথে যাবে? বললে তো তুই আসতি না, তাই বলিনি। এখন চল। আমি আর তোমার গাড়িতে উঠলাম। আমরা পিছনে বসলাম। ভাইয়া আর স্যার সামনে বসলেন। স্যার ড্রাইভিং করছেন। ভাইয়া বসার পরে বললেন, মিহুরানি, তোকে না অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। ধন্যবাদ। আমি আর তোমার গাড়ির ভেতরে কোনো কথা বললাম না, কিন্তু ভাইয়া সারা রাস্তা স্যারের সাথে আমার কথা বলতে লাগলো। স্যার যে রেগে যাচ্ছে তা আমি ঠিকই বুঝতে পারছি। ফর্সা মুখ কেমন লাল হয়ে গেছে। গাড়ি থেকে নেমে ভাইয়া আমাদের ফুচকা খাওয়ালেন, কিন্তু স্যার অন্যদিকে ঘুরছেন, আমাদের দিকে তাকালেন না। ভালো হয়েছে, স্যার আমাদের সামনে নেই, থাকলে গলা দিয়ে খাবার নামতো না। হ্যাঁ, আমার মনটা অনেক খারাপ লাগছে, কারণ স্যার আমার দিকে ভালোভাবে তাকাননি। তার খুবই অহংকার, খারাপ লোক একটা। আরে, আর কিছু খাবি? হ্যাঁ, আইসক্রিম খাবো। ঠিক আছে, আমি তোদের জন্য আইসক্রিম নিয়ে আসছি। কিছুক্ষণ পর ভাইয়া আইসক্রিম নিয়ে এলো। আমি আর তমা হেসে হেসে কথা বলে আইসক্রিম খেলাম। খাওয়া শেষ করতেই ভাইয়া একটা চুরির দোকানের সামনে নিয়ে এলো। মিহু, দেখ তো তোর কোনটা ভালো লাগে। না ভাই, আমার চুরি লাগবে না। ভাই আমার হাত নিয়ে এক মুঠো কালো চুরি পরিয়ে দিল। তমাকেও কিনে দিল। দূর থেকে তাহসিন সব দেখল। তাহসিনের রাগ কন্ট্রোল করে থাকতে পারল না। কেন রাফি মিহুর হাত ধরবে কেন? তাহসিনের না থাকতে পেরে মিহুর কাছে সে মিহুর হাত শক্ত করে ধরল। আমি বললাম, ব্যথা পাচ্ছি, ছাড়েন। সাথে রাফি মিহুর হাত ছেড়ে দিল। রাফি আর তমা শুধু তাহসিন আর মিহুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহসিন এত জোরে মিহুকে টান দিল যে রাফি কিছু বলার সুযোগ পেল না। তাহসিন মিহুকে টানতে টানতে গাড়ির ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দিল। স্যার আমার এক হাত শক্ত করে ধরে অন্য হাত দিয়ে ড্রাইভ করতে লাগলেন। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে সে। এদিকে আমি যে হাতে ব্যথা পাচ্ছি, সেদিকে তার কোনো খেয়াল নেই। আমার তো তার কাজ মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। সে কেন এমন করলো? আমি কি কোনো দোষ করেছি? রাফির সবকিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না তাহসিনের এত সাহস কোথা থেকে পায়। তাহসিন, তুই বেশি করে ফেলেছিস। তুই রাফিকে চিনিস না। রাফি বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ে। তোমারও সব অস্বাভাবিক লাগছে। তোমার রাফির সাথে গাড়িতে উঠে পড়ে। স্যার আমাদের বাসার সামনে সে গাড়ি থামান। গাড়ি থেকে নেমে আমাকে টানতে টানতে বের করেন। সারা পথ তিনি আমার হাত ধরেছিলেন। বাসার ভেতরে ঢোকার পর আম্মুকে দেখতে পেলাম না। স্যার আমাকে ঘরে এনে জোরে শব্দ করে দরজাটা আটকে দেন। আমার তখন অনেক ভয় লাগছে। সে কি করবে আমার সাথে? মারবে? আমার ভয়ে হাত পা কাঁপছে। এক হাত দিয়ে আমাকে দেয়ালের সাথে চেপে ধরেন, এক হাত দিয়ে চুরি পরা হাত শক্ত করে চেপে ধরে আছেন। এই মেয়ে, তোরা তো সাহস কোথা থেকে আসে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কান্না করে যাচ্ছি। রাফি তোকে টাচ করলে ভালো লাগে, তাই না? আমি নীরব চোখে পানি ফেলছি। আমার দম বন্ধ হয়ে আসছে। রাফি তোকে চুরি পরিয়ে দিলে খুব ভালো লেগেছে, তাই না? আমি নিশ্চুপ। রাফির সাথে তো হেসে হেসে কথা বলছিলি, আর আমাকে দেখলে তোর ভয় লাগে? স্যার বেশি শক্ত করে ধরার জন্য তার হাতে চুরি বেঁধে গিয়েছে। তার হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তোকে যদি আমি রাফির সাথে হেসে হেসে কথা বলা দেখি রে মিহু, তোর কপালে কষ্টের শেষ হবে না। মনে রাখিস, তুই শুধু আমার। আমি আমার জিনিস অন্যর হাত দেওয়া পছন্দ করি না। কথাগুলো বলে তিনি আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নিজের চুল টানতে টানতে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তার ব্যবহারে অবাক। সে যাওয়ার পর আমি দরজা আটকে ফ্লোরে বসে কেঁদে দিলাম। কেন সে আমার সাথে এমন করেন? আমাকে কেন ভাইয়ার সাথে সহ্য করতে পারেন না? কেন? রাফি ঘরে এসে মিহুর মাকে ডাকছে। ফুপি, কোথায় তুমি? মিহুর মা রাফির ডাক শুনে ঘর থেকে বের হয়ে আসেন। কি হয়েছে? ফুপি, ওই বাইরের ছেলে মিহুকে ধরার সাহস পায় কোথা থেকে? চুপ। ফুপি বলো না, তুমি কি জানো না আমি মিহুকে ভালোবাসি? মিহুর মা যে ভয় পেয়েছিলেন তাই সত্য হলো। রাফিকে যে বলতে হবে। সরি রাফি, এখন যে মিহুর ওপর একমাত্র তাহসিনের অধিকার। মানে? তাহসিনের মিহুর বিয়ে হয়ে গিয়েছে, ওর এখন স্বামী স্ত্রী। তুমি মিথ্যে বলছো, ঠিক না ফুপি? না, সত্যি। এটা কিছুতেই হতে পারে না। মিহু শুধু আমার। রাফির হাতের কাছে থাকা ফুলদানি ভেঙে বাড়ি থেকে বের হয়ে গেল। রাফি? তাহসিন নিজের ঘরে এসে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণার নিচে বসতে লাগলো। আমি কি বেশি করে ফেলেছি আমার বৃষ্টি পাখির সাথে? আমি কি তাকে বেশি ব্যথা দিয়েছি? আমি কেন রাগ কন্ট্রোল করতে পারলাম না? আমার তো বোঝা উচিত ছিল বৃষ্টি পাখি তো অনেক ছোট। আমি তোর কাছে ক্ষমা চাইতে হবে আমার।
আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তাসিন প্রায় 3 ঘন্টার মতো শাওয়ার নিল। এখন ওর কাছে কেমন যেন লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। আমি রাতের খাবার খেয়ে ঘরে এলাম, মনটা অনেক খারাপ লাগছে। স্যার কি হাতে অনেক ব্যথা পেয়েছে? সে কি ওষুধ লাগিয়েছে? আজকে আর পড়তে বসলাম না, মাকেও বলিনি বিকেলের কথা। আমার হাত অনেকটা ফুলে গেছে, ব্যথা করছে। আমি বেশি কিছু না ভেবে শুয়ে পড়লাম। আমার আর ঘুম আসছে না। তো আমার সাথে আর কথাও হয়নি। মা কেমন যেন চুপ করেছিল। ভাইয়াও চলে গিয়েছে। বাবা যে কবে অফিসের কাজ শেষ করে আসবে, বাবার অনেক কথা বেশি মনে পড়ছে। হঠাৎ করে মনে হলো কেউ মিহু বলে ডাক দিল। আমি উঠে ঘরে লাইটটা অন করলাম, দেখলাম স্যার। মিহু, সরি, ব্যথা পেয়েছ? আমি স্যারকে দেখে অবাক হলাম। সে কিভাবে রুমে এলো? তাকে কেমন যেন দেখাচ্ছে, চোখ মুখ শুকিয়ে গিয়েছে। দেখি তো কোথায় ব্যথা পেয়েছ বলে আমার হাত ধরে দেখতে লাগলেন। তার ছোঁয়ায় আমার সারা শরীর শিউরে উঠল। তার যে সারা শরীর গরম, নিশ্চয় জ্বর এসেছে। স্যার কথা বলতে বলতে আমার দিকে ঝুঁকে পড়ল। সে ঢুলতে ঢুলতে আমার বিছানায় মাথা চেপে ধরে বসে পড়ল। মনে হলো তার মাথা ঘুরছে। মিহু, হ্যাঁ ব্যথা করছে। আপনার কোথায় ব্যথা করছে? মাথা। আপনি শুয়ে পড়েন, আমি ঘর থেকে নাপা নিয়ে আসি। আগে বলো, আমাকে মাফ করেছে তো? হ্যাঁ। স্যার কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে আছে, মুখটা কেমন যেন শুকনো লাগছে। আমি আর দেরি না করে চুপচাপ মায়ের ঘরে এলাম। মাকে জানানো ঠিক হবে না স্যার যে এসেছে, মা যদি বকা দেয় আমাকে। আমি ভাবছি আর অন্ধকার ওষুধের বক্স খুঁজছি, কিন্তু অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আবার আমার ঘরে এলাম, লাইট খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না। উপায় না পেয়ে স্যারের ফোন চাইলাম, কিন্তু স্যার কোনো কথা বললেন না। তাই বেশি কিছু না ভেবেই কাঁপা কাঁপা হাতে স্যারের পকেটে হাত দিলাম। আল্লাহ স্যার যেন কিছু না বলে। আমি যখনই ফোন নিয়ে আসতে যাব তখনই মিহু, জি। আন্টিকে বলো না প্লিজ, আমি একটু পরে চলে যাব। মাকে বলবো না তো? আমার তার কথা শুনে কেমন যেন লাগলো। তাকে দেখে মনে হচ্ছে যে সে কিছু খায়নি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি কিছু খেয়েছেন? তার মানে সে কিছু খায়নি। আমি আর দেরি না করে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে ভাত আর তরকারি গরম করে নিলাম। মায়ের ঘরে যেয়ে স্যারের ফোনের লাইট অন করলাম। স্যার ফোন ধরে মনে হচ্ছে আমি কোনোদিন ফোন ধরিনি। অতিরিক্ত হাত কাঁপছে। ফোন তো নয় মনে হচ্ছে স্যার। বুঝতে পারছি না ফোন ধরতে কেন এত ভয় লাগছে। আমি ওষুধ আর খাবার নিয়ে এসে ঘরে এলাম। স্যারকে বসতে চেষ্টা করলাম কিন্তু পারছি না। স্যার খাবার খেয়ে নিন। খাবো না। খেয়ে নিন প্লিজ। না। আমি আর বেশি কিছু না ভেবে নিজের হাতে ভাত মাখতে শুরু করলাম। খাইয়ে দিব? আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না। আমার মনে হচ্ছে স্যারকে যে করে হোক খাওয়াতে হবে, তা না হলে যে জ্বর কমবে না। হা করুন। স্যার সাথে সাথে খেতে লাগলো। অন্য কোনো সময় হলে হয়তো আমি লজ্জা বা ভয় পেতাম, কিন্তু এখন তেমন কিছুই মনে হচ্ছে না। শুধু মনে হচ্ছে তাকে যে খাওয়াতে হবে। হঠাৎ করে দেখলাম স্যারের চোখ ছলছল করছে। মনে হচ্ছে একটু পরেই জল গড়িয়ে পড়বে। জানো মিহু, আমি নিশ্চুপ। আমাকে না কেউ এখন আর খাইয়ে দেয় না। আজ থেকে 15 বছর আগে মা অনেক যত্নে খাইয়ে দিত, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমাকে উপহার হিসেবে শুধু কষ্ট দিয়ে গিয়েছে। সে বুঝেনি সে চলে গেলে তার ছেলে যে অসহায় হয়ে পড়বে। এখন আমাকে কেউ ভালোবাসে না। তার কথাগুলো শোনার সাথে সাথে আমার বুক ধক করে উঠল। আমি আর সহ্য করতে পারছি না। এর আগে মানুষটির ভেতরে যে এত কষ্ট, তার ভেতরে যে এত কষ্ট জমে আছে তা আমি কখনোই ভাবতে পারিনি। আমার চোখে পানি চলে এসেছে, হাত থেমে গিয়েছে। আমার যে মনে হচ্ছে তার কষ্টগুলো আমারও। মিহু আর খেতে পারছি না, বমি পাচ্ছে। আমি আর দিলাম না, তাকে ওষুধ খাইয়ে দিলাম। সেও চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। আমি ভাবছি আমাকে মা না খাইয়ে দিলে খাই না, নিজের হাতে ঠিক করে খেতে পারি না। সেই আমি কিভাবে স্যারকে খাইয়ে দিলাম। আমি খাবার প্লেট রান্নাঘরে রেখে ঘরে এলাম। দেখলাম সে অসহায় মানুষের মতো শুয়ে আছে, যার শরীর অতিরিক্ত কাঁপছে। তাই আমি সাথে সাথে কাঁথা বের করে তার গায়ের উপর দিলাম। এখন দেখতে হবে তার জ্বর কমছে কিনা। তার মাথায় হাত দেওয়ার কি ঠিক হবে? বেশি কিছু না ভেবে আস্তে আস্তে তার মাথায় হাত দিলাম। সারা শরীরে ঝট করে উঠল। আমি কেন ভয় পাচ্ছি? এই ছোঁয়ায় তো কোনো পাপ নেই। এই ছোঁয়া তো পবিত্রতার ছোঁয়া। আমার তো গোনা হবে না। হঠাৎ স্যারের বিড়বিড় করার শব্দ আমার ধ্যান ভাঙল। তার বিড়বিড় শুনে মনের মধ্যে অজানা কষ্ট হানা দিল। আমি বৃষ্টিকে ছাড়া থাকতে পারবো না।
মেয়েকে বিয়ে স্যারের কথা আমি স্পষ্ট বুঝতে পারলাম না। কথাগুলো বলেই সে ঘুমিয়ে পড়ল। তার মানে কি স্যার রিমি আপুকে ভালোবাসে? সে কি রিমি আপুকে বিয়ে করতে চায়? ধুর, ভালো করে শুনতে তো পারলাম না। আমার আর ভালো লাগছে না। যদি ভুল শুনে থাকি, যাক বাবা, যা ইচ্ছা তাই বলুক, আমার কি। আমি কিছুক্ষণ পলক্ষীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। একদম বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে, মুখটা শুকনো হয়ে আছে, তারপরেও অনেক কিউট লাগছে। আজকে আর ভয় লাগছে না। তার মধ্যে যে একটা ছোট্ট শিশুর মতো মন আছে, তা কেউ বিশ্বাস করবে না। মন চাইছে তার সব কষ্ট আমি নিয়ে নিই। লোকটার এত কষ্ট, আমি তো সবসময় ভাবতাম তার মতো রাগী মানুষ আর দুটো পৃথিবীতে নেই। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। তার এত কিউট মুখ দেখে মনে এক ভয়ঙ্কর ইচ্ছা জাগলো। না মিহু, এমন কিছু করা যাবে না। সে তো শিক্ষক হয়। মনের কথাটা শুনেই ফেললাম। তার সিল্কি চুল যেগুলো আমাকে টানছে, কত দিনের ইচ্ছে তার ছিল চুলগুলো ছোঁয়ার। আস্তে আস্তে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করতে লাগলাম। মনের মধ্যে ভয় আর ভালো লাগা দুটোই লাগছে। ইস, কত কিউট। রাফি পাগলের মতো হয়ে গিয়েছে। সে বুঝতে পারছে না সে কি করবে। কেন করলে ফুপি? কেন? তোমরা কি কখনো বুঝতে পারোনি যে আমি মিহু রানীকে ভালোবাসি? আমি তো শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। শুধু ভাবতাম কবে মিহু রানী বড় হবে। কিন্তু তোমরা কেউ বুঝলে না আমাকে। আমি যে খুব করে মিহু রানীকে চাই। মিহু রানী শুধু আমার। আমি যে করে হোক তোমাকে আমার করবই। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। সবাই শুধু বলে ভালোবাসলে ভালোবাসার মানুষ যা চাই তাই দিতে হয়। মিহু রানী, তুই যদি তাসিনকে ভালোবেসেও থাকিস, তাও আমি তোকে তাসিনের কাছে যেতে দিতে পারবো না। আমি কোনো মহান প্রেমিকা না যে তোর আর তাসিনের মাঝখান থেকে আমি চলে যাব আর তোদের বলবো তোরা সুখে শান্তিতে থাক। কখনো না, নেভার। রাফি নিজের জিনিস কখনো ছাড়তে শিখেনি। যে করে হোক মিহু আমার হবে। এতে যদি আমার ভুল পথ বেছে নিতে হয় তাই করব। তাসিন, তৈরি থাক। আমি তোর থেকে তোর ভালোবাসাকে কেড়ে নিব। এত রাত হয়ে গেল, ছেলেটার কোনো খবর নেই। খেয়েছে কিনা তাও জানি না। ছেলেটা আমাকে বুঝে না। অবশ্য তাসিনের কোনো দোষ নেই। ওর মা মারা যাবার পর থেকে কেমন যেন হয়ে গিয়েছে। হাসি খুশি ছেলেটা একদম নীরব হয়ে গিয়েছে। আমি তোর সুখের জন্য রিনাকে বিয়ে করলাম, কিন্তু রিনা কখনোই তাসিনকে মায়ের ভালোবাসা দিতে পারিনি। দেখে একটা কল দিই। তামিম সাহেব একা একা কথাগুলো বলে তাসিনকে ফোন দিল। তার যে চিন্তা হচ্ছে। আমি সে কখন থেকে স্যারের দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নিজের ঘুম তো হারাম হয়ে গিয়েছে। ঘুম তো পাচ্ছি না, বরং তার দিকে তাকিয়ে থেকে রাত পার করে দিতে ইচ্ছে করছে। জ্বর অনেকটা কমেছে। হঠাৎ করে ফোনের শব্দে আমার ধ্যান ভাঙল। ফোন হাতে নিয়ে দেখলাম স্যারের বাবা ফোন করেছে। স্যার তো গভীর ঘুমে আচ্ছন্ন। তার কানে হয়তো বা ফোনের আওয়াজ যায়নি, তাই উপায় না পেয়ে আমি ফোন রিসিভ করলাম। হ্যালো। তামিম সাহেব মিহুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মিহুমা, তাসিন কি তোমার কাছে? জি আঙ্কেল। ঠিক আছে, রাখি। ছেলেটার খেয়াল রেখো। ছেলেটার যে খেয়াল রাখার মতো কেউ নেই, বড্ড একা। ও কিন্তু বাইরে যতটা শক্ত, ভেতরে ততটাই নরম। জি আঙ্কেল, দোয়া করবেন। তামিম সাহেব মিহুর সাথে কথা বলে নিশ্চিত হলেন মিহুই তাসিনের যোগ্য মেয়ে। মেয়েটা একটু ছোট, কিন্তু অনেক বুদ্ধিমান। তাসিন, তুই যোগ্য মেয়ে বেছে নিয়েছিস। এখন শুধু সময়ের অপেক্ষা। আমার যে রিনাকে বলতে হবে বাড়াবাড়ি কিছু হয়ে যাওয়ার আগে। তুমি বুঝলে না রিনা, আমার আঙ্কেলের সাথে কথা বলে খুব খারাপ লাগছে। ভাবতেই পারছি না এই গোছালো মানুষটার ভেতরটা কত অগোছালো। আমি এখনো স্যারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভাবছি কোথায় ঘুমাবো, অন্য ঘরে যাবো নাকি এ ঘরেই থাকবো। যদি রাতে জ্বর বেড়ে যায়। স্যারের মাথা থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ালাম। তখনই স্যার হাত টেনে ধরল। সে কি ঘুমোয়নি? এখন কি হবে যদি মাথায় হাত দেওয়ার জন্য বকা দেয়? ভয়ে ভয়ে পিছে তাকালাম। মিহু নিশ্চুপ। তাসিন, ছেড়ে যেও না। তার কথা মতো শুনে মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়লাম। মাথাটা এখনো ভারী হয়ে আছে। একটু হাত বুলিয়ে দিব। আমি আর সইতে পারলাম না। তার পাশে বসে পড়লাম। তার মাথায় হাত দিলাম। মানুষটার প্রতিটা কথায় যে আবদার ফুটে উঠেছে। আমার কাছে এই প্রথম কেউ আবদার করছে। আমি তো সবসময় বাবা মায়ের কাছে আবদার করি, কিন্তু কেউ আমার কাছে কোনোদিন আবদার করেননি। তার এই আবদারের কথাগুলো শোনা যে আমার কর্তব্য। সে আমাকে স্ত্রী হিসেবে না মানলেও আমি তার স্ত্রী। আমি ছোট হয়েছি তো কি হয়েছে? আমি ওড়না খুলে বিছানায় রাখলাম। অনেক গরম লাগছে। তার মাথায় হাত দেওয়ার জন্য বেশ গরম লাগছে।
হঠাৎ করে এক বিপত্তি ঘটল। স্যারের জ্বর বেড়ে গেল। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। আম্মুকে কি ডাকবো? আম্মু যদি আমাকে বকা দেয়? আমি আম্মুকে আর ডাকলাম না। আমি স্যারের পাশে থেকে উঠলাম, আস্তে করে উঠলাম যাতে সে বুঝতে না পারে। ওয়াশরুম থেকে একটি বাটি পানি আনলাম। তারপর মাথায় পট্টি দেওয়ার জন্য কাপড়ের টুকরো খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই নিজের ওড়না একপাশে ভিজিয়ে তার মাথায় দিলাম। কিছুক্ষণ পরই জ্বর কমে এলো। রাত প্রায় 3টার কাছাকাছি। আর পারছি না, প্রচুর ঘুম পাচ্ছে। চোখের পাতা বন্ধ হয়ে আসছে। অন্য ঘরে না যেয়ে স্যারের পাশেই ঘুমিয়ে পড়লাম। টিপ টিপ করে তাহসিন চোখ খুলল, মাথা চেপে ধরে উঠে বসলো। তাহসিনের মাথাটা ভার হয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখলো সব কেমন যেন অন্যরকম লাগছে। কিছুক্ষণ পর রাতের কথা মনে পড়ে গেল। তার তো জ্বর এসেছিল। ওহ নো, আমি কিভাবে এত কেয়ারলেস হলাম? আমার তো উচিত ছিল রাতে বাড়িতে চলে যাওয়ার। হঠাৎ করে তাহসিনের চোখ পড়ল মেয়ের উপর। গুটিসুটি মেরে খাটের একপাশে বসে ঘুমিয়ে পড়েছে। মুখের ওপর ছোট ছোট চুলগুলো বাতাসে খেলা করছে। গায়ের ওপর কোনো ওড়না নেই, জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে। তাহসিন বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ছি, আমি কি ভাবছি? মিহু তো এখন অনেক ছোট। এই মেয়েটা তো জাস্ট আমাকে পাগল বানিয়ে ফেলবে। আমার উচিত ওকে নেগলেক্ট করা। আমি যদি ওর সামনে শক্ত না থাকি তাহলে এই বাচ্চা মেয়েটা আবেগে পড়ে যাবে। তখন তো মিহু নিজেকে ঠিক রাখতে পারবে না। আমার নরম হলে চলবে না। মিহু, কবে যে তুমি বড় হবে? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। তাহসিন বেশিক্ষণ তাকিয়ে না থেকে মিহুর ঠিক করে শুয়ে দিল মিহুকে। তারপর মিহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। সকালে আমার ঘুম ভাঙতেই স্যারের কথা মনে পড়ে গেল। চারপাশে তাকিয়ে দেখলাম স্যার নেই। তার মানে চলে গিয়েছে। নিজেকে বিছানায় শুয়ে থাকা দেখে আমি অনেকটা অবাক হলাম। আমি তো বিছানায় শুয়েছিলাম না। তার মানে স্যার আমাকে এই অবস্থায় দেখে ফেলেছে। আল্লাহ, আমার তখন লজ্জা লাগছে। কেন যে এই ঘরে থাকতে গেলাম? তার মানে স্যার চলে গেলেন? কখন গেলেন বললেন না কেন? সারা রাত ঘুমোতে না দিয়ে এখন না বলেই চলে গেলেন। আমার কথা একটু ভাবলেন না? আমার যে চিন্তা হচ্ছে। আম্মুর ডাকে আমার ধ্যান ভাঙল। কিরে মিহু, কি ভাবছিস? কিছু না। তুমি কখন এলে? এইমাত্র। শোন, রাত কি তুই আমার কাছে ঘরে গিয়েছিলি? আম্মুর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আম্মু কি স্যারকে দেখে ফেলেছে? না। কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। আমার মনে হয়েছে কেউ আমার ঘরে এসেছিল। ও, খেতে চল। আজকে স্কুলে যাবি না? না আম্মু, আমি একটু ঘুমাবো। ওকে। তুই না এখন ঘুম থেকে উঠলি, তাহলে আবার কেন ঘুমাবি? এমনি। এত প্রশ্ন কেন করছো? রাতে ঘুম ভালো হয়নি তাই। ঠিক আছে, এই খাবার খেয়ে নে, তারপর যা করার করবি। আমি ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে নিজের ঘরে এলাম। তারপরে একটু পড়তে বসলাম। পড়ায় আর মন বসছে না। ভাবছি কখন কোচিংয়ে যাব। তখন স্যারের সাথে দেখা হবে। আজকে কি স্যার কোচিংয়ে আসবে? স্যারের সামনে মুখ দেখাবো কি করে? আমি তো ইচ্ছে করে এই ঘরে ঘুমাইনি। স্যার কি আমাকে খারাপ ভাববে? যাই হোক, আমাকে বলে গেল না কেন? আমাকে ডাকলে তো পারতো। আমি কেন যে ঘুমিয়ে পড়েছিলাম? আর একটু ঠিক মতো ঘুমোলেই তো হতো। আর পারলাম না। রান্নাঘরে চলে গেলাম মাকে হেল্প করার জন্য। তাহসিন, তুমি কি ঠিক আছো? মানে, তুমি কালকে মিহুর কাছে গিয়েছিলে কেন? নিশ্চয় গিয়েছিল, ভালো কথা, কিন্তু ওখানে রাত থাকতে গেলে কেন? বাবা, আসলে আমি বুঝতে পারিনি। আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু এমন সময় রিনা বেগম ঘরে প্রবেশ করেন। কিরে তাহসিন, শুনলাম তুই কালকে রাতে বাড়িতে ছিলি না? কোথায় ছিলি? মিহুর কাছে। মানে, মিহুকে? আর ও কেন মিহুর কাছে থাকবে? তাহসিন, তুই বাইরে যা। রিনা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তাহসিন বাইরে চলে গেল। আগে আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, তোমার সব প্রশ্নের উত্তর দিব। মিহু হচ্ছে তাহসিনের স্ত্রী। তামিম সাহেব সব ঘটনা রিনা বেগমের কাছে বললেন। সব শুনে রিনা বেগম ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করলেন। রিনা বেগম মানতে পারছে না, এত সুন্দর করে সবকিছু প্ল্যান করলো। আমি কিছুতে এদের করে এক হতে দিব না। তাহসিন তো রিমিকেই বিয়ে করতে হবে, তা না হলে যে আমার প্ল্যান সব ভেস্তে যাবে। আমাকে যে কিছু একটা করতেই হবে। দুপুরে গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম 3:30 বাজে। তাই আর শুয়ে না থেকে রেডি হতে শুরু করলাম, কারণ 4টা বাজে কোচিং, দেরি করলে চলবে না। আজকে যে তাহসিন স্যারের ক্লাস আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আম্মুকে বলে কোচিংয়ের জন্য বের হলাম। কোচিং গিয়ে দেখলাম স্যার এখনও ক্লাসে ঢোকেনি। আমি যেয়ে বেঞ্চে বসলাম। তমার কথা মনে পড়তে পেছনে তাকিয়ে দেখলাম তমা আজকে আসেনি। মনে মনে অনেক খুশি হলাম, ভালো হয়েছে সে আসেনি। আসলে তো আমাকে প্রশ্ন করতে করতে শেষ করে ফেলতো। একটু পর স্যার ক্লাসে চলে এলো। স্যার ক্লাসে আসার সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। দেখ মিহু,
স্যারকে কত কিউট লাগছে। আমি তিতির কথা শুনে ভালো করে স্যারের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি অনেক কিউট লাগছে। এই লোকের এত ঢং করে আসার দরকার কি? স্যার আমাদের পরীক্ষার খাতা দিবেন কবে? কালকে দিব। যার কম পাবে তাদেরকে শাস্তি পেতে হবে। মিহু, আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমার যে ভয় হচ্ছে। আমারও। আমি ভালো করে স্যারকে ফলো করলাম। স্যার যে কালকে এত অসুস্থ ছিল কেউ বিশ্বাস করতে পারবে না। কি যে ভাব দেখেছে যে আমি চিনি না। কাল রাতের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন। স্যারের যে আরো কত রূপ আছে কে জানে। মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করেই সব ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। আব্বু ফোন দেওয়ার জন্য আম্মু আমার রুম থেকে চলে গেল। আম্মু চলে যাবার পর পড়তে বসলাম, কারণ একটু পরেই স্যার চলে আসবে। টেবিলে বসে ভাবতে লাগলাম, কেন স্যার এত রাগী, আসে না কেন? কালকে রাতের মতো ব্যবহার করলেই তো পারি, এত ভাব নাই কেন? একটু পরেই স্যার চলে এলো। স্যারের দিকে তাকিয়ে আমি অবাক। স্যার হাতে অনেকগুলো চকলেট। আমি তো খুশির শেষ। চকলেট তো আমার অনেক প্রিয়। আমার মন ভালো হয়ে গেল। বলে ফেললাম, এগুলো কি আমার? একদম না। আমি তোমার সামনে খাবার, তুমি দেখবে। কেন? তোমার শাস্তি। তুমি রাফির কাছ থেকে কেন চকলেট নিতে, আবার চুমুও দিতে? তখন তো আমি ছোট্ট ছিলাম। দিতে পারি, তবে এক শর্তে। আমাকে? আপনাকে? কিছু না, সময় হলে চেয়ে নিব। দিবে তো? ওকে, চকলেটগুলো তোমার। যদি অন্য কারো কাছ থেকে কোনোদিন চকলেট নিতে দেখেছি রে মিহু। ঠিক আছে, কারো কাছ থেকে কিছু নিব না। গুড, এখন পড়া শুরু করো। আমি পড়া বের করতে লাগলাম। মিহু, জি। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে। আমি আবার কি করলাম? আমি জানতে পেরেছি তিথি রিলেশনে আছে, সো আমি চাই তুমি ওসব পাকা মেয়েদের সাথে মিশবে না। স্যার কিভাবে জানলো? বুঝতে পেরেছ? হ্যাঁ, কিন্তু কেন? স্যার আমার দিকে হালকা রাগের দৃষ্টিতে তাকালেন। সরি স্যার, কারণ হলো তিথিদের সাথে মিশলে তুমি খারাপ হয়ে যাবে। তোমাদেরকে কি রিলেশনে যাবার বয়স হয়েছে? তাছাড়া আমি রিলেশন পছন্দ করি না। কথাগুলো বলে স্যার ফোনে স্ক্রল করতে লাগলেন। আমি স্যারের দিক থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি, এ লোকটা এমন কেন? পড়ানোর সময় হঠাৎ স্যারের ফোন এলো। হ্যাঁ, আসছি। স্যার কার সাথে কথা বললেন? তোমাকে বলার আমি প্রয়োজন বোধ করছি না, বলেই চলে গেলেন। স্যার চলে যাবার পর আমার মন খারাপ হয়ে গেল। আমি যখন তাকে ভালো বলতে যাই তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি কি এমন দোষ করেছি? আর তিথির সাথে মিশতে কেন সে নিষেধ করে? এত তাড়াতাড়ি কালকের রাতের কথা ভুলে গেলেন। আমার কষ্টটা বুঝলেন না। আপনি অনেক খারাপ। হ্যালো, রিমি, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে ফুপি? তুই কি মিহু নামের কোনো মেয়েকে চিনিস? হ্যাঁ ফুপি, কিন্তু কেন? তাসিন ওকে বিয়ে করেছে। কি? হ্যাঁ রে রিমি, রাগ করিস না, আমি সব ঠিক করে দেব। অসম্ভব, হতে পারে না। তাসিন শুধু আমার। রিমি, শান্ত হ। ফুপি, আমি কিভাবে শান্ত হব? তাসিনকে দেখলে মনে হয় না এমন কিছু করতে পারে, কিন্তু ও যে ডুবে ডুবে জল খায় সেটা আমি বুঝতে পারিনি। আমিও তো সেটা বুঝতে পারিনি। চিন্তা করিস না, কালকে আমার সাথে দেখা করবি। ফোনে সব কথা বলা যাবে না। কথা শেষে রিমি বিছানায় ফোন ছুঁড়ে মারল আর বলতে লাগলো, তাসিন, তুমি ঠিক করলে না। কি আছো এই পিচ্ছি মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? তাসিন, তোমাকে শাস্তি পেতেই হবে। আমি খাচ্ছি কিন্তু খেতে ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। তাই অল্প খেয়ে যখনই ঘরে আসবো তখনই। মিহু, তোর কি হয়েছে? মুখটা শুকনো লাগছে কেন? কিছু হয়নি। দেখ মা, বাবা মেয়ের কাছে কিছু লুকাতে নেই। মা বাবা মুখ দেখলে বলে দিতে পারে মেয়ের কেমন লাগছে। বল মা, কি হয়েছে? কিছু হয়নি তো। আম্মুকে বেশি কথা বলতে না দিয়ে ঘরে চলে এলাম। আমার খুব খারাপ লাগছে। কান্নায় চলে এলো। স্যার, আপনি অনেক পচা। বেশি কিছু না ভেবে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম পাচ্ছে না। রাত 12টার দিকে মনে হলো যে কেউ আমার কানের কাছে এসে বলছে, সরি বউ। আমার কণ্ঠস্বর চিন্তার ভুল হলো না। আমি সাথে সাথে উঠে বসলাম। স্যারের মুখে বউ ডাকটা শুনে সারা গা কাটে দিয়ে উঠল। আমি স্তব্ধ হয়ে গেছি। বৌমার না প্রচুর মাথা ব্যথা করছে। কালকের মতো মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিবে। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। স্যার আমাকে কি বললেন? তার কি মাথা ঠিক আছে? আমি তাড়াতাড়ি করে লাইট অন করলাম। আপনি? হ্যাঁ। অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না, মানে আপনি এখানে কেন? কেন, আমি কি আমার বউয়ের কাছে আসতে পারি না? তার মুখ থেকে আবার বউ ডাকটা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। যেই লোক আমাকে পিচ্ছি বলে, বিয়ে করে স্ত্রী হিসেবে মানে না। বুঝতে পারলাম না স্যারের কি হয়েছে। তোমার ছোট মাথায় এত প্রেশার দিও না। বউ আমার না লাইট অন করলে ঘুম পায় না। লাইট অফ করো তো। আমি কি করবো তা বুঝতে পারছি না। এখনো রাগ করে আছো?
সরি বললাম তো। আমার কিছু বলার আগে সে লাইট অফ করে দিল আর আমার হাত টেনে মাথায় দিল। দাও তো। আমি সাজন্ত তার মাথায় হাত বুলিয়ে দিলাম। আমার মাথা তো কাজ করছে না। আমি তার ভাবতেই পারছি না সে কি কাল সকালে সব ভুলে যাবে। একটু পরে মনে হলো স্যার ঘুমিয়ে পড়েছে। তাই আমি আর দেরি না করে অন্য ঘরে যাওয়ার জন্য উঠলাম। তখনই নিজের গলায় টান অনুভব করলাম। দেখলাম স্যার আমার ওড়না ধরে আছে। যেও না মিহু। আমি তার কথা ফেলতে পারলাম না, তাই সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আজকে আমার আগে ঘুম ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর স্যারকে ডাকলাম, স্যার তাহসিন আর একটু ঘুমাবো। স্যার হয়তো বা বুঝতে পারিনি আমি ডাকছি। আমি সোফায় বসে তার দিকে তাকিয়ে রইলাম। এখন যদি সে না চলে যায় তাহলে তো একটু পরেই আম্মু এসে পড়বে। কিছুক্ষণ পরেই স্যার উঠে পড়লেন। তারপর আমার দিকে এক ধ্যানে তাকিয়ে রইলেন। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। এত দেরি করে ডাকলে কেন? আমি আসছি। সে ফ্রেশ না হয়ে চলে যাচ্ছেন। যার আগে বলে গেলেন কোচিং মিস দেবে না কিন্তু। স্যার চলে গেল। আমি আম্মুর কাছে রান্নাঘরে গেলাম। কিরে মিহু, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে রে? কেন আম্মু, তুই এত সকালে উঠলি? আমাকে যে ডাক দিতে হলো না। আমি তো ভয় পেয়ে চুপ করে রইলাম। মিহু, সত্যি করে বলতো, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? না আম্মু। আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি বললাম, আম্মু কি রান্না করছো? যা প্রতিদিন করি তাই। বাবা আসবে কবে? বলেছে তো কালকে আসবে। ও, বাবাকে ছাড়া আর ভালো লাগে না। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর নাস্তা করে নিজের ঘরে চলে এলাম। ভাবছি আজকে রাতে শাড়ি পরবো। ভাবতে লজ্জা লাগছে। রিমি, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান বলো? তোমার ছেলে যে এত চালাক সেটা কে বুঝতো? রাগ করিস কেন? মানছি তাসিনের মিহুর সাথে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু কেউ তো এটা জানে না। তুই তো মিহুকে চিনিস। হ্যাঁ, মিহু হচ্ছে ভাইয়ার প্রেমিকার বোন। নাম কি আবিরের প্রেমিকার? সাদিয়া। এই সাদিয়া আবার আমাদের প্ল্যানের হেড। ওকে কাজে লাগাতে পারলেই হলো। সত্যি তো ফুপি, তুমি তো অনেক বুদ্ধিমান। আর শোন, তোরও কিছু করতে হবে, না হলে তো তাসিন গলবে না। বলো ফুপি, কি করতে হবে? আমি তাসিনের জন্য সব করতে রাজি। আজকে আর দুপুরে ঘুমোইনি, ঘুম যে আসছে না। আমি ভাবছি শুধু স্যারের কথা। হঠাৎ আম্মু অস্থির হয়ে আমার রুমে এলো। কি হচ্ছে আম্মু? তোর মামা অসুস্থ, আমাকে যেতে হবে। তুইও চল। আমার তো পরীক্ষার সামনে। ঠিক আছে, তোকে যেতে হবে না। আমি রাতে চলে আসার চেষ্টা করব। আর যদি আসতে না পারি তাহলে তাসিনকে আসতে বলবো। আচ্ছা, চিন্তা করো না, তুমি যাও। কোনো সমস্যা হলে তোর আন্টিকে বলিস, আর তাসিনকে আমি এখনই বলে দিচ্ছি। ঠিক আছে। আম্মু বিকেলে মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। আমি ঘর লক করে কোচিংয়ে চলে এলাম। কোচিং আসার পরেই তমা আপাকে আমাকে চেপে ধরল। কিরে মিহু, সেদিন স্যার তোকে ওভাবে নিয়ে গেলেন কেন? স্যার এত রেগে গিয়েছিলেন কেন? তো আমার কথার কাছে আমাকে হার মানতে হলো। তোমাকে বললাম স্যারের আমার বিয়ে হয়ে গিয়েছে। কি? সত্যি? হ্যাঁ তমা, আমার বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে বিয়ের দিনের কথা থেকে শুরু করে কালকের রাতের ঘটনাগুলো সব বললাম। আমার না মাথা ঘুরছে। তুই কি বলছিস এসব? পানি দে, খাবো। তমা আমার কথা শুনে মনে মনে হয় আকাশ থেকে পড়ল। ও যে অবাক হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। আমার আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না। ক্লাসে স্যার চলে এলো, কিন্তু তাসিন স্যার আসেনি, অন্য স্যার এলো। তাই আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। কেন আসলেন না? সে কি কোনো বিপদে পড়েছে? আমাকে আসতে বলে সে কেন আসলেন না? আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। তমা যে অবাকের ঘুরে আছে তা বোঝা যাচ্ছে। একটা ক্লাসেও পড়া দিতে পারিনি। আমি আর তমা কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছি। তমা প্রচুর কথা বলে, কিন্তু এখন চুপ করে রয়েছে। তমা রিকশায় উঠে গেল। আমি এখন একা একা হাঁটছি। ভাবছি আজকে বাসায় গিয়ে সাজবো। কিভাবে সাজবো তাই ভাবছি। হঠাৎ করে আমি যা দেখলাম তা দেখে আমি বাকরুদ্ধ। চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার বুকের মধ্যে দুমড়ে মুচড়ে গেল। চোখ দিয়ে নিজের অজান্তে পানি পড়তে লাগলো। আমি দেখলাম রিমি আপু আর স্যার রেস্টুরেন্টে বসে হেসে হেসে কথা বলছে। তাই আমি অন্য দিয়ে মুখ ঢেকে ভেতরে গেলাম। আমাকে যেন শুনতে হবে তারা কি বলছে। ভিতরে গিয়ে যা শুনলাম, দেখো তাসিন, মিহু ছোট মেয়ে, ওকে তুমি ছেড়ে দাও। তুমি নিজের স্বার্থের জন্য মিহুর জীবনটা নষ্ট করছো কেন? একটু বোঝার চেষ্টা করো। আমি সেই ছোট থেকে তোমাকে অনেক ভালোবাসি। এরপর স্যার যা বললেন তা শুনে আমি নিজেকে আর বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি অবশ্য ভুল কিছু বলনি। হ্যাঁ, তোমার কথা আমি রাখার চেষ্টা করব। আমি মিহুকে ছেড়ে দেব। আমি যে তোমাকে আমি আর তোমার কথা শুনলাম না, শুনতে ইচ্ছে করছিল না। দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। রাস্তা দিয়ে হাঁটছি, চারপাশে কোনো আওয়াজ আমার কানে এলো না। আমার পা যে আর চলছে না, শুধু কানে স্যারের একটা কথাই বেজে চলছে।
আমি মিহুকে ছেড়ে দেব। কান্না করতে করতে বাসায় চলে এলাম। ঘরে এসে বাথরুমে ঢুকে ঝর্ণার নিচে বসে কাঁদতে লাগলাম। কেন সে আমাকে বিয়ে করলো? স্যার তো রিমি আপুকে ভালোবাসে, তাহলে কেন আমাকে ঠকালো? আমি তো তাকে বিয়ে করতে চাইনি, আমি কোনো অধিকারও চাইনি। রাত হলে কেন সে আমার কাছে আসে? আমি তাকে ভালোবেসে ফেলেছি। কখন ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বুঝতে পারিনি। ভালোবাসা হতে যে 1 সেকেন্ডও সময় লাগেনি, তা আমি এখনো ভালোই বুঝতে পারছি। সে কেন আমার ছোট্ট মনটা নিয়ে খেলা করলো? কেন কেন? সাদিয়া আজ আবিরদের বাড়িতে এসেছে। আমাকে কেন আসতে বললে আবির? চুপ। এই মেয়ে, তোমাকে একটা কাজ দেবো যা তোমাকে করতে হবে। কি কাজ ফুপি? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? যা চাইবে তাই দিবে? হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে রাজি। তোমাকে যে করে হোক মিহুকে তাহসিনের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু তাহসিন তো মিহুকে। এই মেয়ে কিন্তু বলছিস কেন? তোকে তো করতেই হবে। আমি আমার বোনের জন্য বিদেশ থেকে চলে এলাম, আর বলছিস তুই পারবি না? ছাড় আবির, আমি কখন বললাম পারবো না? তুমি যা বলবে তাই আমি করব। আবির এত রাখছিস কেন? ছেড়ে দে। আবির সাথে সাথে সাদিয়াকে ছেড়ে দিল। সরি, কিন্তু জানো আমি আমার বোনকে কতটা ভালোবাসি। শোন সাদিয়া, তুমি তো যথেষ্ট বুদ্ধিমান মেয়ে। দেখো তাহসিনের জন্য কিন্তু তোমার বোনেরও ক্ষতি হবে। হ্যাঁ আন্টি, আপনি বলেন আমাকে কি করতে হবে, আমি তাই করব। রিনা বেগম সাদিয়াকে সবকিছু খুলে বললেন। সাদিয়া শুনে অবাক, কিন্তু সাদিয়াকে যে ওর ভালোবাসার জন্য করতেই হবে। আমার কি তাহসিনকে ঠকানো উচিত হবে? চিন্তা করো না সাদিয়া, রিমি আর তাহসিনের বিয়ের পরেই আমরা বিয়ে করে ফেলব। তাহসিন ওর বৃষ্টি পাখির জন্য চুরি কেনা নিয়েছে। তাহসিনের মনটা আজ অনেক ভালো, সে অনেক খুশি। রিমি যে তাকে বলেছে রিনা বেগমকে বুঝিয়ে বলবি মিহু আর ওর বিয়ের কথা, যাতে মিহুকে রিনা বেগম মেনে নেয়। রিমি যে তাকে কথা দিয়েছে তাহসিনের জন্য রিমি সব করবে। মিহু আর তাহসিনের জীবন থেকে সে চলে যাবে। তাহসিনের নিজেকে বড্ড হালকা লাগছে। রিমি যেন তার মনে ভয় ছিল। রিমি তাকে সবার সামনে প্রপোজ করেছিল। রিমি বলতো তাহসিনকে না পেলে রিমি মরে যাবে। তাহসিনের ভাবতেই পারছে না রিমি এত সহজে ওর বিয়েটা মেনে নেবে। আর যে বাধা রইল না তাহসিনের, এখন শুধু মিহুর বড় হওয়ার অপেক্ষা। সে কখন থেকে তাহসিন মিহুকে ডেকেই চলেছে, কিন্তু মিহুর কোনো সারা শব্দ পাচ্ছে না। তাহসিনের কাছে আগে থেকেই মিহুদের বাসায় ডুপ্লিকেট চাবি থাকে, তাই তার আসতে সমস্যা হয়নি। তাহসিনের এখন চিন্তাতে লাগলো মিহুর মা যে তাকে তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু রিমির কারণে আসতে পারিনি। মিহু দরজা খোলো, দেখো তোমার জন্য কি এনেছি। আমি চুপ করে শুনছি। সে কেন এসেছে? আমি দরজা খুলবো না। মিহু, তুমি যদি এখন দরজা না খুলো তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আমি দরজা না খুলেই বললাম, চলে যান আপনি। আপনি কেন এসেছেন? সকাল হলে তো আমাকে ভুলে যান, তাহলে রাতে কেন আমার কাছে আসেন? তাহসিন মিহুর আওয়াজ পেয়ে শান্তি পেল, কিন্তু তাহসিন বুঝতে পারল না কেন মিহু রাগ করেছে। মিহু, কি হয়েছে তোমার? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি। তুমি আমাকে ভুল বুঝছো। আমি কোনো ভুল বুঝিনি। এতদিন ভুল বুঝতাম, আপনি চলে যান। আপনি যদি আর একটাও কথা বলেন তাহলে আমার মরামুখ দেখবেন। তাহসিন সব কথাই মানতে পারত, কিন্তু মিহু যা বলল তা শুনে তাহসিনের বুকে তীরের মতো বিঁধল। সে যে তার বৃষ্টি পাখিকে অনেক ভালোবাসে। তাহসিন সবচেয়ে বেশি ভালোবাসতো তার মাকে। সে তো তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু মিহুর যদি কিছু হয়ে যায় তাহসিন যে বেঁচে থাকতে পারবে না। তাহসিন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সে তার আঁকা বাঁকা দাঁতের মলিন হাসি দিয়ে মিহু দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল। তাহসিন আর কোনো কথা বলল না। আমি ভাবছি স্যার চলে গেছেন, তাই মুখের উপর বালিশ নিয়ে কাঁদতে লাগলাম। আমার ভালোবাসা আপনি বুঝলেন না। আপনি তো রিমি আপুকে ভালোবাসেন। আমি আপনাদের মাঝখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। সকালেতে দরজা চাপানো আওয়াজে তাহসিন সেদিকে তাকালো। তাহসিন সারা রাতে ঘুমাতে পারেনি, চোখগুলো লাল হয়ে গিয়েছে। মিহুর মাকে দেখে সে উঠে দাঁড়িয়ে পড়ল। তাহসিন, তুমি ঘরের বাইরে কেন? রাতে কোথায় ছিলে? আমি রাতে আসতে চেষ্টা করেছি, কিন্তু মিহুর মামি আসতে দেয়নি। এমনি আন্টি, আমি মিহুকে ডাকতে এসেছিলাম। আপনি চলে এসেছেন, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। মিহুর মা তাহসিনকে মিহুর ঘরের বাইরে বসে থাকতে দেখেছিলেন, তাই তিনি আর কোনো কথা বাড়লেন না। মিহুর মা মনে মনে ভাবছেন, কিছু তো একটা হয়েছে। আমার কাছে তাহসিনকে অদ্ভুত দেখতে লাগছে। ছেলেটার চোখগুলো দেখে মনে হলো যে ছেলেটা আমার কাছে কিছু লুকিয়েছে। আমাকে যে সবকিছু জানতেই হবে। মিহু সবকিছু উত্তর দিতে পারবে। মিহুর মা মিহুকে না দেখে রান্না করে চলে গেলেন। নাস্তা তৈরি করলেন। নাস্তা তৈরি করে যখনই মিহুকে ডাকতে যাবেন তখনই মিহুর বাবা চলে এলেন। তুমি কি দিন দিন কেয়ারলেস হয়ে যাচ্ছ মিহুর মা?
কি হয়েছে তোমার? তুমি অফিস থেকে ফিরে আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি কেন মিহুকে একা রেখে তোমার ভাইকে দেখতে গেলে? আমি কয়দিন বাসায় ছিলাম না, তাই তুমি আমার মেয়েকে দেখে রাখতে পারোনি? সরি, ভুল হয়ে গিয়েছে। কি হয়েছে? কাল রাতে মিহু আমাকে ফোন করেছিল। এমন সময় সাদিয়া বাসায় প্রবেশ করে। মামা, কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? ভালো। মামা, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা? তোমরা আগে মিহুকে ডেকে নিয়ে এসো। মিহুর বাবা একবার শান্ত দৃষ্টিতে মিহুর মায়ের দিকে তাকিয়ে মিহুকে ডাকতে লাগলো। মামুনি, দরজা খোল, দেখ তোর বাবা এসে পড়েছে। বাবার কথার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কাল রাতে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। এতদিন পর বাবার মুখে মামুনি ডাক শুনে আর বসে থাকতে পারলাম না। দৌড়ে গিয়ে দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। মামুনি, কি হয়েছে তোমার? কান্না কেন করছো? তোমার বাবা তো চলে এসেছে, এখন সব ঠিক করে দেব। কান্না বন্ধ করো। আমি বাবার কথা শুনে আরো জোরে কেঁদে ফেললাম। মিহু, কান্নাকাটি করিস না, তোমার একটু বসো, তোমাদের একটি জিনিস দেখাবো। সাদিয়া আপুর কথা শুনে আমি কান্না থামিয়ে আপুর দিকে তাকালাম। এরপর আপু যা দেখালো তা দেখে আমরা সবাই অবাক। আমার তো নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছবি দেখে যে কেউ বলে দিবে তাসিন স্যার আর রিমি আপুর মধ্যে সম্পর্ক আছে। সাদিয়া, তুই আমাদের আগে বললি না কেন? মামা, আমি তো কিছুই জানতাম না, আমার বিশ্বাস হচ্ছে না। সাদিয়া, তুমি চুপ করো। মিহু, আমাকে ক্ষমা করে দে, আমি নিশ্চুপ। মিহু, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তুই তো তাসিনকে ভালোবাসিস না, বোঝার চেষ্টা কর। তাসিন রিমিকে ভালোবাসে, তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তুই আবেগ নিয়ে কষ্ট পাস না, আমি আর সহ্য করতে পারছি না। আমি কিভাবে সবাইকে বোঝাবো আমি স্যারকে অনেক ভালোবাসি? আমি যে তাকে রিমি আপুর সাথে দেখতেও পারবো না। কেন খেলা করলেন আমার মন নিয়ে? আমাকে যে তার থেকে অনেক দূরে যেতে হবে। তাই আমি বাবাকে বললাম, বাবা, আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, সবসময় তোমার কথা শোনার চেষ্টা করেছি। এখন আমি যা চাইব তাকে আমাকে দেবে? বল মা, তোর কি চাই? আমি দেব। বাবা, আমি এখানে আর থাকতে চাই না, আমি আর স্যারের সাথে দেখা করতে চাই না, আমাকে কোথাও পাঠিয়ে দাও। আমি আজকে বাড়ি থেকে চলে যেতে চাই। হ্যাঁ মামা, মিহু ঠিক বলেছে। মিহু যদি এখানে থাকে তাহলে তাসিন ঝামেলা করতে পারে। তুমি ওকে বিদেশে ছোট মামার কাছে পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, কিন্তু আমি আমার মামুনিকে ছাড়া কিভাবে থাকবো? আর ওর তো পাসপোর্ট করতে হবে, আজকের মধ্যে তো করা যাবে না, কমপক্ষে 3 মাস সময় লাগবে। বাবা, আমি আজকে বাড়ি থেকে চলে যেতে চাই। ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়। কিন্তু আমার কি করে মিহুকে ছাড়া থাকবো? মামি, কান্না করো কেন? মিহু তো শুধু লেখাপড়া করতে যাচ্ছে, কয়েকদিন পরে তোমরাও বিদেশ চলে যেও। আমার মা আর কিছু বললেন না। বাবা কিছুক্ষণ পর কাকে যেন ফোন করলো। শাহিন, বাবা কেমন আছো? আমাদের আর নাম শুনে চিনতে ভুল হলো না যে বাবা কার সাথে কথা বলছে। শাহিন ভাইয়া আমাকে ক্লাস 7-এ পড়াতেন। তিনি সবসময় আমাকে বোনের মতো দেখতেন। মাঝে মাঝে আমি ভাবতাম তার মতো ভাই সবাই পায় না, আমি অনেক ভাগ্যবান যে তার মতো একটা ভাই পেয়েছি। বাবা শাহিন ভাইকে সব খুলে বললেন। ভাইয়া শোনার পর বাবাকে বকা দিলেন। আঙ্কেল, আপনি মিহুকে আমার বাসায় পাঠিয়ে দেন। আপনারা এত সচেতন মানুষে কিভাবে ভুল করতে পারলেন? মিহুর বাবা নিশ্চুপ। চিন্তা করবেন না, আমি আর তনু আজকে আসবো মিহুকে নিতে। যে কয়দিন না মিহুর পাসপোর্ট হচ্ছে সে কয়দিন মিহু আমাদের কাছে থাকবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যে কি উপকার করলে তা বলে বোঝাতে পারবো না। কি যে বলেন আঙ্কেল, মিহুর জন্যই তো আমি তনুকে পেলাম। আর তাছাড়া মিহু আমার বোনের মতো, ওর জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে কি আমি ফেলে দিতে পারতাম? বাবা ভাইয়ার সাথে অনেক কথা বললেন। আমি শুধু ভাবছি তাকে না দেখলে আমি কিভাবে থাকবো। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে আমি যে আপনাকে অনেক ভালোবাসি। সারা রাত ঘুম না হওয়ার কারণে তাসিনের মাথায় প্রচুর ব্যথা করছে, কিন্তু মনের ব্যথার কাছে যে তার মাথা ব্যথাকেও হার মানতে হচ্ছে। তাসিন বুঝতে পারছে না কেন তার বৃষ্টি পাখি তাকে ভুল বুঝল। সে কি কোনো অন্যায় করে ফেলেছে? আমাকে যে জানতে হবে কি হয়েছে তোমার। আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি কেন বোঝো না বৃষ্টি পাখি, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি, বাবা গম্ভীর মুখে বসে আছেন। সাদিয়া আপা আমার কাপড় গোছায়। মিহু, তুই ভালো করে পড়াশোনা কর, বিয়ের কথা মাথা থেকে ছেড়ে ফেল।
তাহসিনের মতো বাজে ছেলের জন্য নিজের কোনো ক্ষতি করিস না, নিজেকে শক্ত রাখ। আমি কিভাবে এত বড় ভুল করলাম? মিহুমা, আমাকে ক্ষমা করে দে। চিন্তা করবে না মামা, আমরা মিহুকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমি শুধু সবার কথা শুনেছি। আপু যে বলল আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমার মনে তো একজন গেঁথে আছে। আমি বিয়ের পর থেকে এই স্যারকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, তাহলে কেন স্যার আমাকে ঠকালেন? আমি যে আর সইতে পারছি না। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কান্না আর থামিয়ে রাখতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে খেতে দিলাম। কাঁদিস না মা, তোর কান্না সহ্য করতে পারছি না। মামনি কান্না করো না, তোমাকে ভেঙে পড়লে চলবে না। তুমি শুধু দেখো তোমার বাবা কি করে, কি করবে। তাহসিনকে যে আমার মেয়ে ঠকানোর শাস্তি পেতেই হবে। একবার আমার সামনে আসুক। ফুপি, তোমার প্ল্যান তো কাজে লেগে গেল। হ্যাঁ, সাদিয়া যে আমাদের কথাগুলো শুনে কাজ করবে আমি ভাবতেও পারিনি। এখন আমাদের দ্বিতীয় প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ ফুপি। আবির, তুই কি সাদিয়াকে ভালোবাসিস? তোমার কি মনে হয় আমি সাদিয়াকে ভালোবাসি? কোনোদিনও না। আবির চৌধুরী ওরকম মেয়েদের প্রেমিক হিসেবে রাখে, কিন্তু বউ হিসেবে না। ভাইয়া, আমার আগে থেকেই তাই মনে হয়েছিল। আবির, তুই কিন্তু সাদিয়াকে ছেড়ে দিস না। যতদিন পর্যন্ত তাহসিন আর রিমির বিয়ে না হয় ততদিন তোকে সাদিয়ার সাথে প্রেম করতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমারও তাই মনে হয়। তা আমি জানি, কিন্তু মেয়েটা বিয়ে করবে বলতে বলতে আমার কানটা শেষ করে ফেললো। আর কটা দিন অপেক্ষা কর, আমি তাহসিনকে যে করে হোক বিয়েতে রাজি করাবো। আই লাভ ইউ ফুপি, তুমি পৃথিবীর বেস্ট ফুপি। পাগলি মেয়ে আমার। তাহসিন কালো শার্ট আর কালো জিন্স পরে বের হয়েছে। দুপুর হয়ে গিয়েছে, কিন্তু এখনও সে খাবার খায়নি। তার যে গলা দিয়ে ভাত নামছে না। তাহসিনকে যে করে হোক বৃষ্টি পাখির মন ভালো করতে হবে। তাহসিন ভেবেছে আজকে সে বৃষ্টি পাখির জন্য অনেকগুলো করে চকলেট, চুড়ি আর শাড়ি কিনবে। তাই সে না খেয়ে বেরিয়ে গেল। দুপুরবেলা শাহিন ভাইয়া চলে এসেছে। এখন বাবা মায়ের সাথে কথা বলছে। আমি রেডি হয়ে বসে আছি। কেমন আছো মিহু? আমি নিষ্ঠুপ। বাবা, আমার মেয়েটার খেয়াল রেখো। তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ দিব চিন্তা করবেন না আঙ্কেল। আমি আমার বোনের ঠিক মতো খেয়াল রাখবো। তাই আমি ভাইয়ার গাড়িতে যে বললাম, যাও আগে সাদিয়া আপুকে বলে গেলাম, আপু তোমার বন্ধুকে বলে দিও আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। ভালো থেকো আপু। বলেই গাড়িতে উঠে পড়লাম। তাহসিন মিহুর পছন্দের জিনিসগুলো নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। আঙ্কেল কেমন আছেন? তাহসিনের কণ্ঠ শুনে মিহুর বাবা তাহসিনের দিকে তাকালো। সাদিয়া, মিহু কোথায় রে? তাহসিনকে কোনো কথা বলতে না দিয়ে মিহুর বাবা তাকে এক থাপ্পড় মারলেন। আঙ্কেল, মিহুকে একটু দেখে দিন, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? এই ছেলে, তুমি জানো না তুমি কি অন্যায় করে ফেলেছ? তুমি আমার মেয়েকে ঠকিয়েছ। তুই চলে যা তাহসিন, মিহু তোর মুখ দেখতে চায় না। বল না মিহু কোথায়? বাইরে যে গাড়িটা আছে ওখানে। তাহসিন আর দেরি না করে বাইরে বেরিয়ে এলো। মিহু, মিহু। ভাইয়া ওয়াশরুম গিয়েছে, তাই আমি গাড়িতে বসেছিলাম। মা বাবাকে স্পষ্ট বলে দিয়েছি আমার সামনে যেন না আসে। তাদের দেখলে তো আমার আর যেতে ইচ্ছে করবে না। সেই চিরচেনা কণ্ঠে মিহু ডাক শুনে আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। মিহু দেখ, তোমার জন্য আমি কি এনেছি। বেরো গাড়ি থেকে। সবাই যে আমাকে ভুল বুঝছে, আমি তার কথা শুনেও বের হলাম না। মিহু প্লিজ বের হও। আমি তাও বের হলাম না, কিন্তু যখন দেখলাম ভাইয়া স্যারকে মারছে তখন আর থাকতে পারলাম না। গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মিহু, কি হয়েছে তোমার? বলো না। ভাইয়া আরো জোরে তাকে মারতে লাগবে। আমি যে আর সহ্য করতে পারছি না। মন চাইছে ছুটে গিয়ে তাকে ধরি, কিন্তু যখন এই ছবির কথা মনে পড়লো আমি আর কিছু করলাম না। আমি যে আর তাকে এমন অবস্থায় দেখতে পারছি না। তাই ভাইয়ার কাছে যেয়ে বললাম, ভাইয়া ওনাকে আর মারবেন না প্লিজ। ভাইয়া আপনি কি গাড়িতে বসুন, আমি এক্ষুনি আসছি। কিন্তু ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই ছেলে, শুনে রাখ, আমার বোনের পেছনে যেন তোকে আর না দেখি। মিহু, কি হয়েছে? আপনি জানেন না কি হয়েছে? দেখো তোমার জন্য আমি কি এনেছি। আমি তার হাত থেকে প্যাকেটটা নিয়ে ফেলে দিলাম। আপনার কোনো কিছুর আমার দরকার নেই, আপনি চলে যান। তুমি আমাকে ভুল বুঝেছ, আমার কথা আগে শোনো তো। আমার আপনার কোনো কথা শোনার ইচ্ছে নেই, আমি শুধু আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। আমি কথাগুলো বলে আর দেরি করলাম না। রান্না করতে করতে গাড়িতে এসে বসলাম। মিহু যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। বলি তাহসিন মাটিতে হাঁটু ভেঙে বসে পড়ল। সময় চলমান।
সবকিছু থামিয়ে রাখা গেলেও সময়কে থামিয়ে রাখা যায় না। কেটে গেছে 3টি মাস। সেদিন মিহু চলে যাবার পর তাসিন অনেক ভেঙে পড়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, নিজের যত্ন করা যেন ভুলেই গিয়েছে। আগের মতো সেই পরিপাটি ছেলেটি এখন অগোছালো হয়ে গিয়েছে। মনের মধ্যে জমেছে হাজারো অভিমান। সারাদিন শুধু বৃষ্টি পাখির চিন্তায় মত্ত সে চাইলে তার বৃষ্টি পাখির কাছে যেতে পারবে, ফিরিয়ে আনতে পারবে, কিন্তু সে যাবে না। অভিমান যে পাহাড় সমান। তাসিন কি কোনোদিন ভালোবাসেনি মিহুকে? তাসিনের ভালোবাসা যদি সত্যি হতো তাহলে কি মিহু পারত তাকে ভুল বুঝতে? কেন বুঝলো না মিহু তাসিনকে? একটিবার তো জিজ্ঞাসা করতে পারত। জিজ্ঞাসা না করলেও বলার তো সুযোগ দেওয়া উচিত ছিল। সাদি একটু একটু করে আবিরের অবহেলার সঙ্গে পরিচিত হয়েছে। সে জেনে গেছে আবির তাকে ভালোবাসে না, আবিরের অবহেলা তাকে কাঁদিয়েছে। সে মেনে নিয়েছে এটা তার পাপের ফল। সাদিয়া আর পাপের বোঝা বইতে পারছে না তার প্রিয় বন্ধু তার কষ্ট দেখতে। তাসিন যে মিহুর জন্য ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছে, সাদিয়া তাই আজ সিদ্ধান্ত নিয়েছে সে তাসিনকে সত্যটা বলবে, তাসিনের কাছে ক্ষমা চাইবে। তাসিন তাকে ক্ষমা না করলে সে যে সুখী হতে পারবে না। তাসিনকে বলে সে মিহুকেও বলবে। তাই সে তাসিনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 3 মাস যে কোথায় দিয়ে পেরিয়ে গিয়েছে তা আমি জানি না। আমার পাসপোর্ট হয়ে গিয়েছে, যাওয়া প্রায় সময় হয়ে এসেছে। এক একটা দিন যেন তার কথা ভেবেই পার করছি। তাকে ছাড়া যে থাকতে অনেক কষ্ট হচ্ছে। ভাইয়া ভাবি আমার অনেক খেয়াল রাখছে। বিশেষ করে ভাইয়ার ছেলে তন্ময় আমাকে অনেক ভালোবাসে। সারাদিন তন্ময় আমার কাছে থাকে। ওর মুখে ফুপি ডাকটা শুনলে কষ্ট যেন অনেকটা কমে যায়। কিন্তু রাতে আমি অনেক একা হয়ে পড়ি। রাতে বুঝিয়ে দেয় একাকিত্বর কতটা কষ্টের। আধার হলেই যেন তার কথা মনে পড়ে। নিজেকে শক্ত রাখার অনেক চেষ্টা করি, কিন্তু দিন শেষে যে তার মুখটা ভেসে ওঠে। মাঝে মাঝে বাবা মায়ের সঙ্গে কথা হয়, কিন্তু তার মুখ থেকে মিহু ডাকটা শোনা হয় না। তার মুখ থেকে যে একবার হলেও মিহু ডাকটা শুনতে ইচ্ছে করে। তাসিন বাসায়? তাসিন? তাসিন নিশ্চুপ। ভেতরে আসবো? খাবার খাসনি কেন? বাবা তুই কেন বুঝছিস না? তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তুই কি ভুলে গেছিস তুই অসুস্থ? তখনই সাদিয়া তাসিনের ঘরে প্রবেশ করলো। কি হচ্ছে তাসিনের? তুমি এখানে? আজ তোমার বোনের জন্য আমার ছেলের এই অবস্থা। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আঙ্কেল আমাকে একটু তাসিনের সাথে কথা বলতে দিন প্লিজ। তামিম সাহেব কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। তাসিনের ডায়েরিতে কি যেন লিখছে। সাদিয়া তাসিনকে ডেকেই চলেছে, কিন্তু তাসিন সাদিয়ার দিকে তাকায়নি। তাসিন আমার দিকে তাকাও প্লিজ। তাসিন তাও সাদিয়ার দিকে তাকাচ্ছে না। এবার সাদিয়া তাসিনের কাছ থেকে ডায়েরিটা টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দাও। কেন? আমি যে তোর আর মিহুর বিচ্ছেদের জন্য দায়ী। মানে? সাদিয়া তাসিনকে ছবিগুলোর কথা খুলে বলল কেন মিহু চলে গিয়েছে। সবকিছু শুনে তাসিন মলিন হাসিতে বলল, এখন ক্ষমা চাচ্ছিস কেন? যা আবার তা তো হয়ে গিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমার তো সব শেষ হয়ে গিয়েছে। আমার যে বাঁচার ইচ্ছে ছেড়ে দিয়েছি। তুই আমাকে যা বলবি আমি তাই করব। বল না কি করতে হবে। যদি পারিস মিহুকে একদিনের জন্য হলেও আমার কাছে এনে দে। আমি যদি ওকে একবার না দেখতে পারি তাহলে যে মরও শান্তি পাবো না। আনবি তো? আমি আজকেই মিহুকে আনতে যাব। তুই প্লিজ মারা যাবার কথা বলিস না। মিহু যে তোকে অনেক ভালোবাসে। মিহু যদি আমাকে ভালোবাসতো তাহলে কি আমাকে ভুল বুঝতে পারতো? সাদিয়া আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ল মামা বাড়ির উদ্দেশ্যে। সে কান্না করতে করতে মামার বাড়িতে চলে এলো। মামা তুমি কোথায়? কি হয়েছে? কিরে ডাকছিস কেন? তোকে এত অস্থির লাগছে কেন? আগে রেস্ট নে, তারপর কথা বলিস। মামি এখন যদি না বলি তাহলে যে দেরি হয়ে যাবে। সাদিয়া সব কথা মিহুর বাবাকে বলল। সবটা শুনে মিহুর মা তো কেঁদে দিলেন। মিহুর বাবা, ঠাস, তুই এমন করলি কেন? তোর জন্য যে তাসিন আর মিহু দুজনের ক্ষতি হয়েছে। সরি মামা। মিহুর বাবা মা আর দেরি করলেন না। তারা সবাই মিহুকে আনার জন্য বেরিয়ে পড়লেন। আমি তন্ময়ের সাথে খেলছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে যেন সাদিয়া আপু এসে আমাকে জড়িয়ে ধরল। পেছনে দেখলাম মা বাবা আছেন। মিহু আমাকে ক্ষমা করে দে। কি হচ্ছে আপু? সাদিয়া আপুর সব কথা শুনে আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। কেন এমন করলে আপু? মাফ করে দে প্লিজ। আপু আমি কেন তাকে ভুল বুঝলাম? আমার তো বোঝা উচিত ছিল। আমি তাকে কোনোদিনও বুঝলাম না। আমার যে তার কাছে ক্ষমা চাইতে হবে। মা বাবা আমাকে স্যারের কাছে নিয়ে চলো প্লিজ। আমি
আর তাকে ছেড়ে থাকতে পারছি না। সে কি আমাকে ক্ষমা করে দিবে? আমি তো ক্ষমার যোগ্য নই। একবার আমাকে ক্ষমা করে দিন প্লিজ। দিবেন তো? আমি ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেব। কালকে সাদিয়া আপুর কথাগুলো শুনে আমি আর দেরি করিনি, বাসায় চলে এসেছি। আমার মনটা অনেক ভালো। বাবা বলেছে স্যারের বাসা থেকে আজকে সবাই আসবে, আজকে আমাদের আবার বিয়ে হবে। আশ্চর্য বিষয় হলো সবাই এত সহজে বিয়েটা মেনে নিল। স্যারের মা তো মানার কথাই না, তাহলে কি এমন হলো? মনের মধ্যে অজানা অনেক প্রশ্ন জাগছে, কিন্তু আমি অনেক খুশি। স্যারের বাড়ির সবাই বলেছে আমাকে স্যারের বাড়িতে নিয়ে যাবে। ভাবতে অবাক লাগছে, আমি আজ রাত থেকে স্যারের বাড়িতে থাকবো, তার ঘরে থাকবো। বাবা মা কাজে ব্যস্ত, আস্তে আস্তে বাড়িতে মেহমান দিয়ে ভরে যাচ্ছে। সাদিয়া আপুর বাসায় সবাই এসেছে, আমার নানু মামা সবাই এসেছে। বাবা যে এতটুকু সময়ের মধ্যে সবকিছু আয়োজন করে ফেলবে তা আমি ভাবতেও পারিনি। ভাবছি স্যার কি আমাকে ক্ষমা করে দিবে নাকি ক্ষমা করবে না। আমি তো তার ক্ষমা পাওয়ার যোগ্য নই। মানুষটাকে যে আমি নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার তো তার সাথে কথা বলা উচিত ছিল। আমি কেন তাকে কিছু বলার সুযোগ দেইনি? নিশ্চয়ই আমার জন্য কোনো শাস্তি অপেক্ষা করছে। এমন সময় আপু চলে এলো। প্লিজ মিহু, আমাকে ক্ষমা করে দে। আপুর ওপর একটু রাগ থাকলেও কিছু বললাম না, কারণ আপু তো আবির ভাইকে অন্ধ ভালোবাসত। ভালোবাসা ঠিক, কিন্তু ভালোবাসা একদম ঠিক নয়, যা মানুষকে অন্যায়ের পথে ঠেলে দেয়। মিহু, খেয়ে নে, একটু পরে কিন্তু তাসনিরা চলে আসবে, তোকে তো আবার সাজতে হবে। আমি খেয়ে নিলাম। পাশে বাসার ঝুমা আপু এলো আমাকে সাজাতে। তমাও এসেছে ওর বাবা মাকে নিয়ে। সবার মুখে শুধু একটাই কথা, এত ছোট মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? বাবা এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, তাই বিয়েতে বাইরের কাউকে বলেনি। মেহুজা, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আয়। আপু, মুখ না ধুলে হয় না? যা তো ধুয়ে আয়, না হলে তো মেকআপ করা যাবে না। ঠিক আছে। আমি মুখ ধুয়ে আসলাম। আপু সাজানো শুরু করলো। ঝুম আপু, আমার কিন্তু আটা ময়দা মাখতে একদম ভালো লাগে না, দিও না। ধুর গাথি, তোর তো আজকে বিয়ে, আটা ময়দা তো মাখতে হবে। ওই, তুই আটা ময়দা বলছিস কেন? সম্বন্ধে কথা বল। আমি তো আমার কথায় কোনো পাত্তা দিলাম না। আপুদের বললাম ঠিক আছে, অল্প দিও। ঠিক আছে। আপু আমার মুখটা আগে সাজালো, মুখে হালকা মেকআপ দিল, চোখে আইলাইনার, মাস্কারা দিল, আর শাড়ির সাথে ম্যাচিং করে মিষ্টি কালার লিপস্টিক দিল। তোকে না অনেক সুন্দর লাগছে। তাসিন তো একদম চোখ সরাতে পারবি না। কথাটা শুনে আমার লজ্জায় লাগছে। মিহু, তোর উপর তো আমি ক্রাশ খেলাম, জানো? আমি তো পুরো শেষ। ওই তুই ওকে জানো বলছিস কেন? অন্যের অধিকার হস্তক্ষেপ করলে কিন্তু আল্লাহ পাপ দিবে। আপু হাসতে হাসতে কথাগুলো বলল, সবাই হেসে দিল। আপুর কথা প্রথমে বুঝতে পারলাম না, কিন্তু যখন বুঝলাম আমার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। লজ্জা পাচ্ছিস কেন? এখন তো যা শুরু। আমি তো আমার উপর কৃত্রিম রাত দেখালাম। মুখ সাজানো শেষ, তাই না? আপু শাড়ি বের করলেন। আপু যখন শাড়ি পরা ছিল তখন বুকের মধ্যে কেমন যেন অস্থির লাগছিল। শাড়ি পরা শেষে আপু আমাকে নাকফুল পরিয়ে দিল, হাতে অনেকগুলো চুড়ি পরিয়ে দিল। আমি চিকন, তাই আমার হাতে চুড়ি লাগতো না। আমার হাতের মাপের কোনো চুড়ি পাওয়া যেত না, কিন্তু শুনে অবাক হলাম চুড়িগুলো স্যার আমার জন্য বানিয়ে রেখেছিল। তখনই মা রুমে এলো। আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো বলেই মা আমাকে জড়িয়ে ধরলেন। আম্মু, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? আমারও তোকে যেতে দিতে ইচ্ছে করছে না, কিন্তু তোর বর তো পাগল, সে আজকে বিয়ে করে তোকে আজই নিয়ে যাবে। কি আর করার। আম্মুর কথা শুনে মনের মধ্যে ভালো লাগা কাজ করলো। আম্মুর সাথে আমি কথা বলছিলাম, ঠিক তখনই তমা এসে বলল, আন্টি, স্যারেরা চলে এসেছে। আম্মুর সাথে সাথে চলে গেল। জানু, তুই কি বিয়ের পরে আমাকে ভুলে যাবি? না রে জানু। তমার চোখে পানি, আমার চোখেও পানি চলে এসেছে। চোখে পানি কেন? হাসিস না কেন? আমি নিশ্চুপ। জানিস জানু, তোকে না হাসলে অনেক সুন্দর লাগে। সত্যি? হ্যাঁ। আমি ভাবছি স্যারের দুলাভাই বলল নাকি তোকে আন্টি বলল। আমি তো আমার কথা শুনে হেসে ফেললাম। হায় রে, ডাকলেই বাদ দে। তুই এত সুন্দর কেন? আমি যদি ছেলে হতাম কোনোদিন তোকে অন্য কারো হতে দিতাম না, আমি তোকে বিয়ে করতাম। আমি দিতাম না। আমি মাত্র তাসিনকে দেখলাম। জানিস মিহু, তাসিনকে অনেক সুন্দর লাগছে, তোদের দুজনকে অনেক মানিয়েছে, কিন্তু তাসিন তোর থেকে অনেক বড়। আপু তার বয়স যতই হোক না কেন, তাকে আমি সারা জীবন ভালোবাসবো। মিহু তো দেখে অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ আপু, একদম বড় মানুষের মতো কথা বলে। আমি তো শিওর আজকে তাসিন মিহুকে দেখে পাগল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার আফসোস হচ্ছে আমি মা হওয়ার আগে খালা হয়ে যাব। হ্যাঁ রে, আমিও। আমার আবার
আপুদের কথাগুলো বুঝতে অনেকটা সময় লাগলো, কিন্তু বোঝার পর লজ্জা আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ওলে বাবা, লজ্জা পাচ্ছে। জানো, তোর গাল তো লাল হয়ে যাচ্ছে। আমি সবার কথা কি বলবো বুঝতে পারছি না। মুখ দিয়ে তো কথা বেরই হচ্ছে না। দূরে সবাই আমাকে লজ্জা দেয় কেন? কিছুক্ষণ পর বাবা এলেন আমাকে নিতে। আমাদের আবার বিয়ে হলো। এখন আইন অনুযায়ী আমি তার স্ত্রী। একটু আগে আমরা স্যারের বাড়িতে চলে এসেছি। সাদিয়া আপু আসেনি আমার সাথে। তমা আসতে চেয়েছিল কিন্তু আসেনি। আশ্চর্যের বিষয় হলো, স্যারের মা আমাকে মেনে নিয়েছেন, কিন্তু ওনার মুখটা কেমন যেন দেখাচ্ছিল। আমার মনটা কেমন যেন কো ডাকছে। স্যারের বোনেরা আমাকে তার রুমে নিয়ে এলেন। রুমটা অনেক গোছানো, একদম তার মতো। মনের মধ্যে এক ভিন্ন ধরনের উত্তেজনা কাজ করছে। আমি তো শুধু ছটফট করছি কখন তাকে দেখব। এখনো তাকে ভালো করে দেখতে পারিনি। 3টা মাস পরে সে আমার সাথে কথা বলবে। তার কণ্ঠে মিহু ডাকটা শোনার জন্য আমি অস্থির হয়ে গেছি। সে কি আমাকে ক্ষমা করবেন, নাকি অভিমান করে থাকবে? আমি বিছানায় চুপ করে বসে ভাবছি সে কখন আসবে। আমার অপেক্ষার প্রহর শেষ হলো। দরজা খোলার শব্দে আমি শিওর হয়ে গেলাম সে এসেছে। আমার চোখ দুটোকে তাকে দেখার জন্য ছটফট করছে। আমি সাথে সাথে তার দিকে তাকালাম। এক পলক তাকে দেখার পর আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার চোখের নিচে কালি পড়ে গেছে, আগের চেয়ে অনেক চিকন হয়ে গিয়েছে। তার এই অবস্থার জন্য কি আমি দায়ী? আমি তাকে সালাম দিলাম। স্যার উত্তর নিলেন। আমি দেরি না করে বললাম, স্যার আমাকে ক্ষমা করে দিন। তুমি ক্ষমা পাবে না। তুমি আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে বৃষ্টি পাখি। শাস্তি? আজকে তোমাকে শাস্তি পেতে হবে। তার কথাগুলো শুনে আমার কেমন যেন অস্বস্তি লাগছে। কথাগুলো বলেই তিনি আমার দিকে এগোতে লাগলেন। শাস্তি? স্যার কথাগুলো বলতে ঢুলতে ঢুলতে বিছানায় এসে বসলেন। মায়া ভালো কণ্ঠে বললেন, মিহু, আমার মাথায় হাত বুলিয়ে দিবে? কথাটা বলেই তিনি আমার কোলে এসে শুয়ে পড়লেন। আমার সারা শরীর শিউরে উঠল। হাতের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। কাঁপা কাঁপা হাতে তার মাথায় হাত বুলাতে লাগলাম। স্যারের চোখের কোণে পানি দেখতে পেলাম। আমার মনটা কেমন যেন কোড়াচ্ছে। স্যার একটা কথায় আমার অশান্ত মন আরও তোলা হয়ে উঠল। ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। আমি চোখ দুটো বন্ধ করে তার বলা কথাগুলো অনুভব করলাম। তার প্রতিটি নিঃশ্বাস আমি গুনতে পারছি। মনে হচ্ছে সময় থেমে গিয়েছে। থাকুক না কিছুটা সময় থমকে। কিছুক্ষণ পরই স্যারের নিঃশ্বাস থেমে গেল। আমি যে আর তার নিঃশ্বাস শুনতে পারছি না। আমার হাত পা অবশ হয়ে এলো। কান্না মাখা কণ্ঠে তাকে ডাকতে লাগলাম, স্যার। নিশ্চুপ। মিহু কথা বলছে না কেন? ভয়টা আরও বেড়ে গেল। আর চুপ করে রইলাম না, উঠে দাঁড়ালাম। সবাইকে ডাকতে লাগলাম, মা, বাবা, আপনারা কোথায়? আমার আর কিচ্ছু মনে নেই। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন চোখ খুললাম, চারপাশে মানুষ আর মানুষ। মনের মধ্যে প্রশ্ন জাগলো, এত মানুষ কেন? সবাই কান্না করছে কেন? বউ দেখতে এলে কি কান্না করে? সবাই কি পাগল হয়ে গিয়েছে? স্যার কোথায়? তাকে দেখছি না কেন? নতুন বউকে ছেড়ে কোথায় গেল সে? স্যার আপনি কোথায় বলে চিৎকার করতে লাগলাম। সে কিন্তু প্রচুর খারাপ। আমাকে আমার ডাকের উত্তর নিচ্ছে না। ডাকতে ডাকতে সামনে গেলাম। মা আমার হাত ধরে রেখেছে। মাও সবার মতো কান্না করেই যাচ্ছে। কেউ কেন তাকে ডেকে দিচ্ছে না? আমার যে এখন ভয় লাগছে। ঘরের বাইরে আসতে দেখলাম সাদা কাপড়ে মোড়ানো লাশ। লাশ কেন এখানে? মা, এখানে লাশ কেন? মা কোনো উত্তর দিচ্ছে না। দূর, স্যার যে কোথায় গেলেন? কেউ আমাকে কিছু বলছে না কেন? স্যার কোথায়? হঠাৎ হাওয়ার কারণে আমার সামনে থাকা লাশটার মুখের ওপর থেকে কাপড় সরে গেল। আমি তার নিথর কাফনে মোড়ানো দেহটা দেখে তার কাছে ছুটে গেলাম। আমার আর মাথা কাজ করছে না। স্যারকে ডাকতে লাগলাম, কিন্তু সে কথা বলছে না। স্যার আপনি এখানে শুয়ে আছেন কেন? উঠুন তো। আমার কিন্তু আপনাকে এমনভাবে দেখতে ভালো লাগছে না। উঠুন না। সে যে আমার ডাকের উত্তর নিচ্ছে না। আমি এবার তার বুকে ঝাঁপিয়ে পড়লাম। শক্ত করে চেপে ধরে কাঁদতে লাগলাম। আপনি না খুবই নিষ্ঠুর। আমাকে একা রেখে চলে গেলেন কেন? উঠ মা। স্যারের মা এসে আমার সামনে বসে পড়ল। আমার নাকে দিতেই আমি তার হাত ঝাড়িতে ফেলে দিলাম। মা গো, তোমার স্বামী তো আর নেই। নাকফুলটা যে খুলতে হবে। আপনি মিথ্যা কেন বলছেন? স্যারের কিছু হয়নি তো? আমি নাকফুল খুলব না। খুললে তো তোর ক্ষতি হবে বলে আমি কেঁদে উঠলাম। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। সবাই স্যারকে অন্ধকার কবরে রেখে দিতে নিয়ে যাচ্ছে। আমি তাকে তো যেতে দিব না। আমাকে রেখে কেন সে একা যাবেন? আমি বাবার পায়ে পড়লাম, তাকে যেন না নিয়ে যায়।
কিন্তু কি আমার কথা শুনলেন না। সবাই তাকে নিয়ে গেলেন। আমি পাগলের মতো গড়িয়ে গড়িয়ে কান্না করছি। আপু এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, মিহু, তাসিন আর নেই, ও মারা গিয়েছে, তুই শান্ত হ। আপু, সে কি একবারও ভাবলে না আমি তাকে ছেড়ে বাঁচবো কি করে? নিষ্ঠুর লোক, আমি তার কাছে যাব। স্যার আমাকে ছেড়ে চলে গিয়েছে আজ 2 দিন হলো। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি আর জোরে কান্না করতে পারি না। এখন নীরবে চোখের পানি ফেলি। এখন একা একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। সাদিয়া আপু আমাকে একটা ডায়েরি বের করে দিল আর বলল ডায়েরিটা নাকি স্যারের। সে আব্বুকে বলে গেছেন এটা যেন আমাকে দেন। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় কিছু লেখা নেই। দ্বিতীয় পাতা থেকে শুধু তাসদিনের বৃষ্টি পাখিকে নিয়ে হাজারো বর্ণনা। দিনটি ছিল বৃহস্পতিবার। চারপাশে বৃষ্টি আর বৃষ্টি। আমি গাড়ি করে যাচ্ছিলাম। হঠাৎ একজনকে দেখে আমার হাত থেমে যায়। আমি বোকার মতো তার দিকে তাকিয়ে থাকি। জানি না মেয়েটির নাম কি, কিন্তু মেয়েটিকে দেখে আমার চারপাশের সবকিছু স্তব্ধ হয়ে যায়। মেয়েটি হাসছে। তার হাসি দেখে আমার হাত আপনা আপনি বুকে চলে যায়। সে পাখির মতো লাফালাফি গোসল করছে। মন চাইছিল আমি যদি বৃষ্টি হতাম। বৃষ্টির প্রতি হিংসে লাগছিল খুব। আর মেয়েটিকে আমি দেখতে পেলাম না। এক পলক দেখে মনে হলো সে আমার কতটা আপন। আমি ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু বারবার মেয়েটির মুখ ভেসে উঠছে। তার মানে আমি কি প্রেমে পড়ে গেলাম? ওইটুকু পিচ্ছি মেয়ে তাসিনের মন চুরি করে ফেলল। তাসিন, তুই তো এসব কখনো ভাবিস না। তাহলে আমি কি প্রেমে পড়ে গেলাম? আজকে আমার মাথায় প্রচুর ব্যথা, তাই আমি মেডিকেলে যাচ্ছি। ডাক্তার সাহেব আমার চেক আপ করলেন, কিছু টেস্ট করাতে বললেন। আমিও টেস্ট করালাম। আজকে আবার ডাক্তার দেখাতে যাচ্ছি। আজকে আমার রিপোর্ট দিবে। যখন ডাক্তার রিপোর্ট বের করলেন, তার মুখ দেখে আমার ভেতরটা কেমন যেন করে উঠল। ডাক্তার আমাকে যা বললেন তা শুনে আমি অনেক খুশি হলাম। আমার নাকি ব্রেন টিউমার হয়েছে। রিপোর্ট নিয়ে গাড়িতে বসলাম। ভাবছিলাম আমি এখন মায়ের কাছে যেতে পারবো। ছোট মা আমাকে সেই ছোটবেলা থেকে অনেক অত্যাচার করতেন, কিন্তু আমি বাবাকে কিছু বলতাম না। বাবাকে বললে যদি মা চলে যায়। আমি ছোট মাকে অনেক ভালোবাসতাম। সবসময় মা আমার ভালোবাসার সুযোগ খুঁজত। তখন আবারও আমি সেই মেয়েটিকে দেখলাম। আশ্চর্যের বিষয় হলো তখনও বৃষ্টি হচ্ছিল। আর মনে বলে ফেললাম, বৃষ্টি পাখি, আমার বৃষ্টি পাখি। এরপর অনেক খুঁজেছি আমার বৃষ্টি পাখিকে, কিন্তু পাইনি। প্রতিদিনই সে আমার স্বপ্নে আসতো। আমি তাকে পাগলের মতো খুঁজতে লাগলাম। কোচিং থেকে আসার সময় বা রাস্তায় বের হলেই আমার চোখ দুটো শুধু তাকে খুঁজত। আমার ভাগ্য না অনেক ভালো। আজকে আমি অনেক খুশি, আমি তাকে পেয়ে গিয়েছি। সে আমার কোচিংয়ের ছাত্রী। তার নাম হলো মিহু। কি সুন্দর নাম। আমি প্রতিদিন তার ক্লাস পেতাম, কিন্তু তার থেকে একটু দূরত্ব বজায় রাখতাম, যাতে সে বুঝতে না পারে আমি তাকে ভালোবাসি। আমি জানি না ভালোবাসা কি। আমি জানতাম এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, সবাই স্বার্থপর। কিন্তু আমি যে ভালোবেসে ফেলেছি। আস্তে আস্তে আমি আমার বৃষ্টি পাখির প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলাম। সে আমার নেশায় পরিণত হয়ে যাচ্ছিল। তাকে একদিন না দেখলে আমার রাতে ঘুম পেত না। নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। তার সাথে কাউকে সহ্য হয় না। বৃষ্টি পাখি যদি কারোর সাথে হেসে হেসে কথা বলে, তখন আমার মাথায় রাগ উঠে যায়। আমি আর থাকতে পারলাম না। বাবাকে অনেক বোঝালাম, বললাম আমি বিয়ে করবো আমার বৃষ্টি পাখিকে, কিন্তু বাবা রাজি হলেন না। এক পর্যায়ে আমি পাগলামির কাছে হার মেনে নিলেন বাবা। মিহু বাবার সাথে কথা বললেন। আল্লাহর রহমতে মিহুর বাবা রাজি হয়ে গেলেন। আজ আমার বৃষ্টি পাখি আমার হলো। সে শুধু আমার। তাকে আমি এখন ছুঁতে পারবো। যে ছোঁয়া হবে পবিত্রতার ছোঁয়া, যে ছোঁয়ায় থাকবে না কোনো পাপ, থাকবে না বাধা। এখন প্রতিদিন আমি বৃষ্টি পাখিকে পড়াতে যাই, তাকে প্রতিদিনই দেখতে পারি। দুঃখ শুধু একটা, সে আমাকে অনেক ভয় পায়। আজ আমি আমার বৃষ্টি পাখির সাথে খারাপ ব্যবহার করেছি, তার হাতে ব্যথা দিয়েছি। আমার যে তার কাছে ক্ষমা চাইতে হবে। তাকে আমি অনেক ভালোবাসি। আজ মাথায় প্রচুর ব্যথা করছে, ওষুধ খাইনি। আমি যে আমার ওষুধ পেয়ে গিয়েছি, তাহলে আমার বৃষ্টি পাখির ছোঁয়া দুনিয়ার সব ওষুধের সেরা। আস্তে আস্তে বৃষ্টি পাখি আমাকে দেখে ভয় সেরে গেল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি চাইনি আমাকে ভালোবেসে তার কোনো ক্ষতি হোক। তিনি নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কেমন হলো আমার বৃষ্টি পাখি আমাকে ভুল বুঝলো। আজকে আমি তার দরজা বাইরে বসেছিলাম। সে শুধু কান্না করছিল। তার কান্না যে আমি সইতে পারছিলাম না। আজ বৃষ্টি পাখি আমাকে ভুল বুঝলো। আমার কেনা চুড়ি, শাড়ি, চকলেট ফেলে দিয়েছে। সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার কথা একটিবারও শুনেনি। তাকে বারবার ডেকেছি, কিন্তু সে শুনেনি। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছি। আজ মন খুলে কেঁদেছি।
কান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গেলাম। বাড়িতে সবাই যেন গিয়েছে আমি অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছি। আমার এত কোনো আফসোস নেই, বাঁচতে ইচ্ছা করছে না। যখন আমি বৃষ্টি পাখিকে দেখেছি তখন থেকে বাঁচতে চেয়েছি, কিন্তু সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। বেঁচে দেখে আমি কি করব? জানো বৃষ্টি পাখি, আমার না বৃষ্টির পানিতে ভিজলে মাথাটা অনেক ব্যথা করে। ডাক্তার বৃষ্টিতে ভিজতে নিষেধ করেছে, কিন্তু আমি আজ ভিজছি। মনের মধ্যে কেমন যেন করছে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, চলে যাব তোমাকে ছেড়ে। তুমি না বড্ড খারাপ, আমাকে বোঝোনি। তোমাকে না শেষবারের মতো অনেক দেখতে ইচ্ছে করছে, স্বার্থপর মন চাইছে তোমাকে দেখতে। আজকে আবার তোমার আর আমার বিয়ে হলো, মাথাটা অনেক ব্যথা করছে। জানি না আজ থেকে আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। যদি মারা যাই তাহলে শেষ ইচ্ছেটা হলো তোমার কোলে মাথা রেখে যেন মারা যাই। আমি বাঁচতে চাই। আবার লিখতে পারবো কিনা জানি না, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি, পরকালে যেন তোমাকেই পাই। আমি আর ডায়েরিটা পড়তে পারলাম না। মানুষটা আমাকে এত ভালোবাসতেন, আমার দুঃখগুলো যেন বৃষ্টি হয়ে নামছে। ডায়েরিটা বুকে চেপে ধরে বসে আছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কানে বেজে উঠল স্যারের সেই একটা কথা, আমার না বৃষ্টির পানিতে ভিজলে মাথাটা অনেক ব্যথা করে, আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। তার তো বৃষ্টির ফোঁটাতে কষ্ট হবে। আমি ছাতা নিয়ে ছুটতে লাগলাম তার কবরের দিকে। মা পেছন থেকে ডেকে যাচ্ছে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে কিছু কিছু ভালোবাসা এমনই হয়, অনেক মধুর, একটু অভিমানী। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে ওর যদি আগে থেকে ব্রেন টিউমার থাকতো তাহলে ও কেন মেয়েকে বিয়ে করতে গেল, অথবা কেন ওকে বিয়ে করাটা কি আসলে উচিত হলো কিনা, কারণ ও তার কয়েকদিন পরে মারাই যেত। আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা গল্পে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।